আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন এবং আমাদেরকেও। গুড, সবাই বলি আলহামদুলিল্লাহ। ভালো জোর দেখি। যাই হোক প্রিয় ভাই বোন আমার, আসলে বেসিক্যালি আমাদের এটা ছিল পেইড ব্যাচের ক্লাস এবং মজার ব্যাপার হচ্ছে ক্লাসটা কিন্তু পেইড ব্যাচে শুরু হয়েছিল, কিন্তু আমি পরে বললাম যে এটা ভাই উন্মুক্ত করে দেন, কারণ আমি আমার ভাই বোনদেরকে অনেকদিন ধরে আশা দিচ্ছিলাম যে বিশেষ করে আমাদের অফলাইনের ভাই বোনদেরকে যেদিন এই ক্লাসটা হবে আপনারা ওই দিন কিন্তু অবশ্যই টাকা সাথে নিয়ে আসবেন না। কেন? কারণ এই ক্লাসের পর আপনারা উড়ে উড়ে বাড়ি চলে যেতে পারবেন, মানে কোনো গাড়ি লাগবে না। হ্যাঁ, তার মানে হচ্ছে এই ক্লাসটা এত এত বেশি মজার এবং এত বেশি গুরুত্বপূর্ণ। আপনারা দেখেছেন যে 46তম বিসিএসে আসছে, প্রশ্ন আসছে না বলেন? এখান থেকে 46তম বিসিএসে আসছে, 41তম বিসিএসে আসছে, 38তম বিসিএসে, 37তম বিসিএসে, 28তম বিসিএসে ডট 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 আসছে আর কি। এছাড়াও অনেক পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। তো যাই হোক, আজকের পর আশা করি এখান থেকে প্রশ্ন আসলে অবশ্যই পারবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, এবং অবশ্যই কমন পাবো ইনশাল্লাহ। যেগুলো পড়াবো এর মধ্যে থেকে দেখবেন আল্লাহ চাইতে ইনশাল্লাহ কমন পাবেন। তো আমরা যেটা করতে হবে, একটু দ্রুত সবাই শেয়ার করে দিব, কারণ আমাদের হাতে সময় একদমই কম, সর্বোচ্চ 2 মিনিট সময়। 2 মিনিটের মধ্যে যতটুকু শেয়ার করা যায় এটুকু করে ফেলবো ইনশাল্লাহ, যেহেতু আমাদের পেইড ব্যাচের ক্লাস। তো 1 মিনিটও সময় নষ্ট করা যাবে না, তবু 2 মিনিট সময় দিলাম। দ্রুত সবাই একটু শেয়ার করে ডান লিখে দিই, এবং আমি নিজেও কিন্তু শেয়ার করে দিচ্ছি। আপনারা চাই আছেন কেন শেয়ার করে দেন? এটা কোনো কথা? দেখছো, মানুষ তো পচা মানুষ, পাসওয়ার্ড নেওয়ার জন্য বলে নেট নাই। এই বাংলার জমিনে এমন কোন মানুষ আছে যে বালেক তার নেট নাই? আর কিছু বললাম না আপনাদেরকে। উপরে 7 তলায় গিয়ে দেখি ঠিকই নেট চালায় মানুষেরা, ফাঁক পাইলে নেট চালায়, সুযোগ পাইলে নেট চালায়, সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে নেট চালায়। এখানে শেয়ার করতে বলে নেট নাই। যাই হোক, আমি তো চালাই। আচ্ছা, যাই হোক, আমরা যাদের নেট আছে তারা শেয়ার করে দিই, ঠিক আছে ইনশাআল্লাহ। কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত ক্লাসটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু দ্রুত ডান লিখে দিই। গুড, মুন্নি মুনিয়া ডান, মাসুদুর রহমান ডান, মজুমদার ডান। আমি আবার বলছি, আমাদের ইংরেজিতে অলিগুলি কয়টা যেন ভাইয়া মনে আছে? আচ্ছা, খেয়াল করে দেখতে হয় বলা আমার। এটা কিন্তু স্বতঃসিদ্ধ কোনো রুলস না যে এবার এটা কোনো গ্রামাটিক্যাল রুলস। এটা জাস্ট আমার একটা এক্সপেরিমেন্ট অথবা আমার একটা গবেষণা, এইটুকু, আর কিছু না। হ্যাঁ, এই হচ্ছে ফ্যাক্ট। তো আমি যেটা বলি যে দেখেন প্রিয় ভাই বোন আমার, একজন মানুষ যখন প্রথম ভার্সিটিতে যায় বা কলেজে যায়, একটু ভয় ভয় লাগে না বলেন? একটু ভয় ভয় লাগে। হ্যাঁ, কেন? কারণ আপনি তো তেমন কিছু চিনেন না, জানেন না, এই জন্য একটু ভয় লাগে কিনা লাগে। এবং এই লাগাটা অস্বাভাবিক না, বরং স্বাভাবিক। ঠিক সেম একজন মানুষ যখন প্রথম কথার কথা কি বলে ওইটাকে, ঢাকা শহর আসে, তখন তার একটু ভয় ভয় লাগে না বলেন? হ্যাঁ, পকেটে হাতে, এই আমার কিছু নিয়ে গেল কিনা, এই সামনে পিছনে, তাই না? সব দিকে তাকায়, কেউ কিছু নিল কিনা, আমার ব্যাগটা আছে কিনা, আল্লাহ, তাই না? এই জন্য ফ্যাক্ট হচ্ছে দেখেন, এটা হচ্ছে খুবই স্বাভাবিক ব্যাপার। যখন আমরা কোনো কিছু চিনবো না তখন সেই জায়গাটাতে একটু ভয় লাগে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন ইউনিভার্সিটিতে 4-5 বছর ধরে পড়াশোনা করেন, বা ধরেন ঢাকা শহর 5-7 বছর ধরে বসবাস করেন, তখন কি আর ভয় লাগে? ভয় লাগে না, বরং তখন নিজের মধ্যে অ্যারোগ্যান্ট কাজ করে বা গর্ব কাজ করে। এখন আমরা তখন তখন আমরা গর্ব করে বলি যে এই শহরের সব অলিগলি আমার। গুড, শূন্যস্থান পূরণ ভালো পারেন আপনারা, পরীক্ষায় পারেন না। যাই হোক, সো ফ্যাক্ট হচ্ছে, তাই না বলেন? ব্যাপারটা এমন কিনা? তখন আর নিজের মধ্যে ভয় লাগে না, বরং কমফোর্টেবল ফিল করি, এবং আমরা অন্যদেরকে আরো চিনাই। আরে এমনি এমনি যাবে, ওই গলি দিয়ে, ওই গলি দিয়ে এমনি এমনি যাবে, তাই না বলেন? বলি কিনা? এই হচ্ছে ফ্যাক্ট। এই জন্য প্রিয় ভাই বোন আমার, যেটা করতে হবে, ইংরেজির অলিগলি রয়েছে, এবং আমি বলি যে ইংরেজির অলিগলি মূলত 3টা। কয়টা বলেন তো ভাইয়া? মূলত 3টা। এখানে দেখা যাবে নাকি? সামনে নিয়ে লিখবো। আচ্ছা, ইংরেজির অলিগলি মূলত 3টা। একটা হচ্ছে ভাইয়া ওয়ার্ড, একটা হচ্ছে কি ভাইয়া ওয়ার্ড, আর হচ্ছে ভাইয়া ফ্রেজ, আরটা কি ভাইয়া বলেন তো ভাইয়া? ফ্রেজ। এবং আরটা হচ্ছে ভাইয়া ক্লজ, আরটা কি ভাইয়া বলেন? ইউএসএ ক্লজ। এই যে ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, এই 3টা হচ্ছে মূলত ইংরেজির অলিগলি। কোন দিক থেকে আমি একটু পরে বলছি ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, যেমন ধরেন আমি একটা যদি বাক্য লিখি, যেমন ধরেন কথার কথা এখানে লিখলাম, I want to see my mother. I want to see my mother before I die. Before, ধরেন I die, before I die, মানে মৃত্যুর আগে আমি আমার মাকে একবার দেখতে চাই। আমরা বলি কিনা অনেক সময়? বলি। তো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তারপরে কেমন করে দেখি প্রিয় ভাই বোন আমার, এই যেখানটাতে এই প্রত্যেকটা সিঙ্গেল যে জিনিস আছে, বা প্রত্যেকটা সিঙ্গেল ডট ডট ডটকে আমরা ওয়ার্ড বলি। কি বলি বলেন? তার মানে মজার ব্যাপার হচ্ছে, ডাই একটা ওয়ার্ড, আই একটা ওয়ার্ড, বিফোর একটা ওয়ার্ড, মাদার একটা ওয়ার্ড, মাই একটা ওয়ার্ড, সি একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড, ওয়ান্ট একটা ওয়ার্ড, আই একটা
ওয়ার্ড। তার মানে আমরা ওয়ার্ডের একটা সংজ্ঞা দাঁড় করাইতে পারি যে প্রত্যেকটা সিঙ্গেল জিনিসকে একটা কি বলে ভাই বলেন, খুব মনোযোগ। এইভাবে কিন্তু পৃথিবীর কোনো বইতে নাই বা নাও থাকতে পারে, হ্যাঁ, কারণ এই জিনিসগুলো কিন্তু একটু গুছানো জিনিস বা গবেষণালব্ধ জিনিস। খুব মনোযোগের সাথে খেয়াল করেন। তাহলে প্রত্যেকটা সিঙ্গেল জিনিসকে একটা কি বলে বলেন তো ভাইয়া, ওয়ার্ড বলে। এবং ওদের উপর হচ্ছে পৃথিবীর যে কোনো ওয়ার্ডের নিচে যদি আন্ডারলাইন করুক না কেন, পরীক্ষায় তো কোনো না কোনো একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকবে, আর থেকে আপনাকে বলবে যে এটা কোন পার্টস অফ স্পিচ। এক্স্যাক্টলি সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলি যে ওয়ার্ড মানে হচ্ছে পার্টস অফ স্পিচ, যত প্রকার ওয়ার্ড হচ্ছে তত প্রকার। মানে ওয়ার্ড বলতে বুঝছেন তাহলে এর মধ্যে, অর্থাৎ পার্টস অফ স্পিচের যে 8 প্রকার, নাউন, প্রোনাউন, ভার্ব, এই যে জিনিসগুলো রয়েছে আর কি, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড ওই 8 প্রকার, মানে এই 8টার ভিতরেই হবে সাধারণত, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। একটু দেখেন, আমি একটু প্রমাণ সহ দেখাই। যেমন ধরেন কথা এই ডাই একটা কি জানো ভাইয়া, ভার্ব, এটা একটা কি জানো প্রোনাউন, এটা একটা কনজাংশন, এটা একটা নাউন, এটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা একটা ভার্ব, এটা একটা প্রিপজিশন, এটা একটা ভার্ব, এটা একটা। একটু সত্যি করে বলেন তো ভাইয়া, এই পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, এটার ভিতরে আছে না বাইরে গেছে? বাইরে যাওয়ার কোনো সুযোগ। সাধারণত এই মানে প্রত্যেকটা ওয়ার্ড পার্টস অফ স্পিচ যে 8 প্রকার এর ভিতরেই থাকবে, বাইরে যাওয়ার কোনো সুযোগ। তার মানে পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, ওই 8 প্রকারে যদি আমরা ভালো মতো শিখে ফেলি আলহামদুলিল্লাহ, মানে নাউন বা প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রত্যেকটা জিনিস যদি আমরা চিনে ফেলি, তাহলে যে কোনো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দেখে আমাদেরকে আটকাইতে পারবে? আটকাইতে পারবে? বাইরের কথা বুঝছেন কিনা? মানে পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, যে ওয়ার্ড যে 8 প্রকার, ওয়ার্ড 8 প্রকার বলতে আমরা ওই যে পার্টস অফ স্পিচের 8 প্রকারকে মিন করতেছি। মানে প্রত্যেকটা ওয়ার্ডে 8 প্রকারের ভিতরেই হবে, বাইরে যাওয়ার সাধারণত কোনো সুযোগ নাই। তার মানে ওই 8 প্রকার যদি আমরা ভালো মতো শিখতে পারি, তাহলে পৃথিবীর যে কোনো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দেখে আমাদেরকে আটকাইতে পারবে? বলেন, আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। এটা হচ্ছে। এখন মজার ব্যাপার হচ্ছে, আমরা তো বললাম যে প্রত্যেকটা সিঙ্গেল জিনিসকে একটা একটা কি বলে বলেন তো ভাইয়া, ওয়ার্ড। এখন ফ্যাক্ট হচ্ছে ভাই, যদি আপনাদেরকে এইটুকু আন্ডারলাইন করে দিই, মাই মাদার, এটা কিন্তু ওয়ার্ড না, এটা ওয়ার্ড, কারণ এখানে একটা বেশি ওয়ার্ড আছে, একটা বেশি। তাহলে আমরা জাস্ট এখানে হালকা করে লিখি, কথা একটা বেশি ওয়ার্ড হলে, একটার বেশি, সরি একটা হলে ওয়ার্ডের সংখ্যা কি ভাইয়া? একটা হলে তাকে ওয়ার্ড বলে। জাস্ট এখানে এইটুকুই লিখবো, আমি আর বেশি লিখবো না, কারণ সামনে লেখা আছে। একটা হলে তাকে ওয়ার্ড বলে, একটা হলে তাকে কি বলে বলেন তো ভাইয়া? এখন খেয়াল করে দেখেন, এই মাই মাদার, এটা কিন্তু ওয়ার্ড না। এটা কি হয়ে গেল বলেন? একটা বেশি ওয়ার্ড আছে, একটা দুইটা, তার মানে একটা বেশি ওয়ার্ড হলে তাকে কি বলে বলেন? তাহলে এখানে লিখে রাখতে পারি, কথা লিখার দরকার নেই, জাস্ট আপনারা শুনলেই আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। একটা বেশি ওয়ার্ড হলে, একটা বেশি, এটা হচ্ছে ফ্রেজের সংজ্ঞা, অন্যভাবেও দেওয়া যায়, কি জানো, গ্রুপ অফ ওয়ার্ড বা অন্যান্য বইয়ের স্টাইলে, কিন্তু আমরা একটু মনের মাধুরী মিশিয়ে পড়বো ইনশাআল্লাহ নিজের মতো করে, তাহলে এটা আজীবন মনে থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ? একদম একদম বৃদ্ধ হয়ে গেলে দেখবেন মনে আছে। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আমরা কি বললাম, একটার বেশি ওয়ার্ড হলে তাকে কি বলে ভাইয়া? ফ্রেজ। তবে শর্ত হচ্ছে সাবজেক্ট বা ভার্ব থাকতে পারবে। তারা ফ্রেজে কোনো সাবজেক্টও থাকে না, ভার্বও থাকে না। তাহলে একটা বেশি ওয়ার্ড হলে তাকে ফ্রেজ বলে। একটা বেশি ওয়ার্ড মানে মিনিমাম দুইটা, মিনিমাম, উপরে অনেক বেশি হইতে পারে, 2টা 3টা 5টা 50টা হইলেও আমাদের কোনো আপত্তি, কিন্তু শর্ত হচ্ছে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকতে পারবে। সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকতে পারবে। তাহলে ফ্রেজের সংখ্যাটা কি দাঁড়ালো? একটার বেশি ওয়ার্ড হলে তাকে ফ্রেজ বলে, কিন্তু শর্ত হচ্ছে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকতে পারবে। ওকে ফাইন। তাহলে এটা একটা ফ্রেজ। এই দেখেন 2C, আমি যদি বলি 2C, এটা কি? এটাও একটা ফ্রেজ। এটা ওকে কি বলেন তো ভাইয়া? ফ্রেজ। কেন? এখানে সাবজেক্টও নাই, ভার্বও নাই, কিন্তু একটা বেশি ওয়ার্ড আছে, একটা বেশি ওয়ার্ড আছে। তো যাই হোক, মাই মাদার, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে একটা ফ্রেজ হয়, এবং এই ফ্রেজের নাম হচ্ছে ভাই নাউন ফ্রেজ। কি ফ্রেজ? 2 + B1, 2 + B1, এটা 2 হচ্ছে ইনফিনিটিভ, এখানে যেহেতু ভার্বের আগে 2 বসে এটা ইনফিনিটিভ হয়ে যায়, সো 2 + B1 মানে হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। কি ফ্রেজ ভাইয়া? ইনফিনিটিভ ফ্রেজ। যাই হোক, এটা হচ্ছে। এখন আমার কথা হচ্ছে, আমি যদি বলি ভাইয়া আই ডাই, এটা কি? এটা কিন্তু ফ্রেজ না। এখানে একটা বেশি ওয়ার্ড আছে, কিন্তু এখানে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। এক্স্যাক্টলি। তার মানে এটা হয়ে গেল ক্লজ। একটু ক্যামেরাটা সুন্দর করে দেন না, এটা ক্লজ হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? তার মানে আমরা ক্লজের সংজ্ঞাটা দাঁড় করাইতে পারি যে একটার বেশি। আমি রাগ করবেন না, কথা বলি, সেটা হচ্ছে একটা বেশি ওয়ার্ড হলে এবং সেখানে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব কি থাকবে? এক্স্যাক্টলি। তাহলে একটা বেশি ওয়ার্ড হবে এবং সেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকবে। শুধু এক ওয়ার্ড দিয়েও ক্লজ হইতে পারে, যেমন ধরেন গো, এটাও একটা ক্লজ। দেখতে এক ওয়ার্ড, কিন্তু এটা আসলে এক ওয়ার্ড না, কারণ এখানে একটা জিনিস আছে, বুঝছেন তো? মানে ইম্পারেটিভ সেন্টেন্স এক ওয়ার্ড দিয়ে হয় না, গো, ওপেন ওপেন, এই ওপেন ওপেন, আই খোলো খোলো, কিন্তু এটা এক ওয়ার্ড না, এটার আগে আরেকটা সাবজেক্ট আছে না? নাই, উজ্জ্বল আছে, কিন্তু আছে। কারণ অনেকে বলতে পারে, স্যার আপনি বললেন একটার বেশি ওয়ার্ড হলে এবং সেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকলে, স্যার গো তো একটা ক্লজ, তাই না? বলেন। অনেকে দেখবেন আটকে দিতে চাইবে, স্যার ওপেনও তো একটা ক্লজ, কিন্তু ওপেন কি একটা ওয়ার্ড, গো কি একটা ওয়ার্ড? না পাগলা,
এখানে এটার আগে একটা ইউ আছে, এটার আগে একটা কি আছে বলেন? কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের যে সাবজেক্ট ইউ, এটা উজ্জ থাকে। কি থাকে বলেন? আমি আবার বলছি, আজকের ক্লাস মানে ফ্রেজের উপর সারা জীবনের বেস্ট ক্লাস হবে ইনশাআল্লাহ। সো যাদের দরকার ক্লাসটা শেয়ার করে রাখেন, শেয়ার করে রাখলে যেটা হবে, পরবর্তীতে চাইলে যে কোনো সময় আপনি ক্লাসটা দেখতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, ভালো হবে ইনশাআল্লাহ। এই হচ্ছে ফ্যাক্ট। যাই হোক, তাইলে ভাইয়া আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আন্ডারলাইন করা যায় সাধারণত তিনটা জিনিসের উপরে। কয়টা জিনিসের উপরে? সরি, তিনটা জিনিসের নিচে। কয়টা জিনিসের নিচে বলেন? হয় সেটা ওয়ার্ড হবে, কি হবে? না হয় সেটা ফ্রেজ হবে, কি হবে বলেন? অথবা সেটা কি হবে? আমি আবার বলছি, খুব মনোযোগ। আন্ডারলাইন করা যায় কয়টা জিনিসের নিচে? হয় সেটা ওয়ার্ড হবে, হয় সেটা কি হবে? না হয় সেটা কি হবে? ফ্রেজ হবে। আর না হয় সেটা কি হবে? ক্লজ হবে। তার মানে ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ তিনটাই যদি আমরা পারি, তাহলে যে কোনো জায়গায় আন্ডারলাইন দেখে আমাদের কাটতে দিতে পারবে। ওই বুঝে নাই বাঙালি, আবার আমার দিকে ওই, আজকে দিনটা আমার। মানে হচ্ছে ধরেন আপনি ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ তিনটাই পারেন আলহামদুলিল্লাহ। সো আপনার ওয়ার্ডের নিচে যদি আন্ডারলাইন থাকে পারবেন না ইনশাআল্লাহ। যদি পারেন শিখে যান। ফ্রেজের নিচে আন্ডারলাইন থাকলেও পারবেন, ক্লজের নিচে আন্ডারলাইন থাকলেও পারবেন। এবং ওয়ার্ড কিন্তু আমরা শিখিয়েছি আলহামদুলিল্লাহ, তাই না বলেন? সো আজকে আমরা ফ্রেজ পড়বো এবং মজার উপর হচ্ছে ওয়ার্ড সাধারণত 8 প্রকার। 8 প্রকার বলতে বুঝছেন তো, মানে ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী পার্সিভ স্পিচ যত প্রকার সেটাকে আমরা বলছি ওয়ার্ড তত প্রকার। আর ফ্রেজ হচ্ছে 10 প্রকার। ফ্রেজ হচ্ছে কয় প্রকার? আর ক্লজ হচ্ছে ধরেন 5 প্রকার। ক্লজ হচ্ছে ধরেন 5 প্রকার। তাহলে মোটামুটি কয় প্রকার দাঁড়াচ্ছে? 8, 10, 18, 5 কত ভাইয়া? 23। এই 23 প্রকারকে আমি বলি ভাই ইংরেজির অলিগুলি, ইংরেজির অলিগুলি। তার মানে এই 23 প্রকার যদি আলহামদুলিল্লাহ আপনি ভালো মতো পড়ে নিতে পারেন, আল্লাহ চান তো যেখানে আন্ডারলাইন করুক আপনাকে আটকাইতে পারবে না। কারণ আন্ডারলাইন করলে হয় সেটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করতে হবে বা করবে, না হয় ফ্রেজের নিচে করবে, না হয় ক্লজের নিচে করবে। কারণ এবারও পরীক্ষা আসছিল, আপনারা দেখছেন ফ্রেজ থেকেও প্রশ্ন আসছে, ক্লজ থেকেও প্রশ্ন আসছে না? আসে না বলেন? আসছে। কথার কথা, কোনো একটা সিঙ্গেল ওয়ার্ডের নিচে যদি আন্ডারলাইন করে বলতো এটা কোন পার্টস অফ স্পিচ, তাইলেই ওয়ার্ডের নিচে হয়ে যেত, মানে ওয়ার্ড হয়ে যেত, তাই না? তাই ফ্রেজ ক্লজ দুইটাই আসছে, বাকি ওয়ার্ডটা আসে নাই বা আসবে। ঠিক আছে ইনশাআল্লাহ, এই হচ্ছে ফ্যাক্ট। তাহলে ভাই ফ্রেজ কি? বইয়ের ভাষা অনুযায়ী ফ্রেজ হলো এমন কতগুলো শব্দগুচ্ছ বা গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে একসাথে সাবজেক্ট টু ফাইনাল ভার্ব থাকে। এটা বইয়ের ভাষা, কিন্তু আমাদের ভাষা হচ্ছে ভাইয়া একটার বেশি ওয়ার্ড কিন্তু সাবজেক্ট টু ফাইনাল ভার্ব থাকবে। একটা সাবজেক্ট এবং একটা ফাইনাল ভার্ব একসাথে থাকলে সেটা কি হয়ে যাবে বলেন? কি হয়ে যাবে? ওয়ার্ড ভার্সেস ফ্রেজ ভার্সেস ক্লজ অলরেডি আমরা এটা পড়াইছি আলহামদুলিল্লাহ, তবুও আবার একটু স্মরণ করে দিচ্ছি। বুক, এটা একটা কি জানো ভাইয়া? গুড, মাশাআল্লাহ। কিন্তু এ বুক, এটা ওয়ার্ড না, এটা ওয়ার্ড কেন? একটার বেশি ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। তাহলে কয়টা ওয়ার্ড আছে? একটার বেশি ওয়ার্ড হলে সেটা ওয়ার্ড হয় না, সেটা কি হয়ে যায়? He needs a book. এটা কি হয়ে গেল বলেন? কেন? একটার বেশি ওয়ার্ড আছে এবং এখানে একটা সাবজেক্ট আছে এবং একটা কি আছে? ফাইনাইট। ফাইনাইট ভার্ব কি জিনিস সেটা আমরা ভার্বের ক্লাসে পড়াইছি, তবু হালকা একটু স্মরণ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে ভার্ব দেখলে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। যেমন এই ভার্বটা দেখলে বোঝা যাচ্ছে এটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স। অথবা আমি যদি বলি কথা হি নিডেড এ বুক, দেখলে বোঝা যাচ্ছে কোন টেন্স। আমি যদি বলি হি উইল নিড এ বুক, দেখলে বোঝা যাচ্ছে কোন টেন্স। সো ফাইনাইট ভার্ব মানে হচ্ছে যে ভার্বটা দেখলে টেন্স চেনা যায়। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে। একটা বেশি ওয়ার্ড হলে এবং একটা সাবজেক্ট এবং একটা ফাইনাল ভার্ব থাকলে তাকে কি বলে? ক্লজ বলে। ওকে, আচ্ছা, যারা আমাদের ভর্তি স্টুডেন্ট তাদেরকে আমি এটার পিডিএফ দিয়ে দেব ইনশাআল্লাহ। যারা ভর্তি নাই তারা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারে, সমস্যা নেই। স্যার কত জিনিসটা দেন নাই? দেই নাই, দিয়ে দেব, সমস্যা নেই, মনে থাকে না। আচ্ছা, ফ্রেজের বৈশিষ্ট্য মনে করে দিন। আচ্ছা, এই সোহাগ ভাইয়ের কাছে আছে, আপনারা সোহাগ ভাইকে মনে করে দিলে দিয়ে দিবে। আমি কিন্তু নিজে দাঁড়ায় থেকে দিছিলাম এর আগে একটা পিডিএফ। আচ্ছা, একটি ফ্রেজ বাক্যে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচের মতো কাজ করে। আমি এগুলো হাতে লিখে দিয়েছি। আমি হাতে লিখে দিলে আমাদের আজকের এই ক্লাস বিশাল বড়, মানে ওই যেহেতু বুঝছেন 10 প্রকার মানে 10 মিনিট করে পড়ালো 100 মিনিট, তাই না বলেন? সো হিউজ, এই জন্য আমি লিখে রাখছি, আপনারা মনে করিয়েন না। তাহলে একটা ফ্রেজ বাক্যে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচের মতো কাজ করে। খুব মনোযোগ, যেই ফ্রেজ যেই পার্টস অফ স্পিচের মতো কাজ করে আমরা সেই ফ্রেজকে মানে সেই পার্টস অফ স্পিচের নাম অনুসারে নামকরণ করব। যেমন ধরেন কোন একটা ফ্রেজ যদি নাউনের মতো কাজ করে তার নাম, কোন একটা ফ্রেজ যদি ভার্বের মতো কাজ করে তার নাম গুড, মাশাআল্লাহ। এইরকম কি ব্যাপারটা। সো খেয়াল করে দেখেন, আমরা বললাম ফ্রেজ 10 প্রকার। কয় প্রকার ভাইয়া? আচ্ছা, তাহলে পার্টস অফ স্পিচ আছে কয় প্রকার? আচ্ছা, আনফরচুনেটলি প্রোনাউন নামে কোনো ফ্রেজ এই পৃথিবীতে নাই, তাহলে কয় প্রকার হইলো? কিন্তু আমরা বলছি কয় প্রকার? 10 প্রকার। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে নন ফাইনাইট ভার্বের দিক থেকে ফ্রেজ হচ্ছে আবার 3 প্রকার। যেমন ধরেন কথা IGP, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ।
আরে না দাদা, ইনফিনিটিভ জিরান পার্টিসিপল, ইনফিনিটিভ জিরান পার্টিসিপল। তাহলে নন ফাইনাইট ভার্বের দিক থেকে ফ্রেজ কয় প্রকার ভাইয়া? 3 প্রকার। তাহলে মোট কয় প্রকার হলো? তাহলে পার্টস অফ স্পিচ 8 প্রকার, এর মধ্যে প্রোনাউন নামে কোনো ফ্রেজ নাই, এইজন্য এটা একটা বাদ পড়ে গেল, বাদ পড়লে থাকলো 7 প্রকার। আর 3 প্রকার কোনটা? ওই যে ইনফিনিটিভ ফ্রেজ, জিরান ফ্রেজ, পার্টিসিপল। তাহলে 10 প্রকার কি বুঝিয়া পাইছি? কমেন্টে লিখেন যে ভাইয়া বুঝিয়া পাইয়াছি, 10 প্রকার বুঝিয়া পাইয়াছি, দ্রুত। গুড। আচ্ছা আচ্ছা, প্রথমত রয়েছে নাউন ফ্রেজ। কোন ফ্রেজ ভাই বলেন? আচ্ছা, একটা মজার ব্যাপার, আপনারা কি একটু খেয়াল করছেন এই নাউন ফ্রেজ শব্দটা কি আসলে বলেন তো? আরে ভাই, নাউন ফ্রেজ শব্দটা নিজেও নাউন ফ্রেজ, মানে নাউন ফ্রেজ শব্দটা নিজেও নাউন ফ্রেজ, নিজেও কি ভাইয়া নাউন ফ্রেজ। কারণ নাউন এখানে অ্যাডজেক্টিভ আর ফ্রেজ এখানে নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে একটা ফ্রেজ হয় এবং সেই ফ্রেজের নাম কি হয়? তাহলে নাউন ফ্রেজ নিজেও। এবং মজার ব্যাপার হচ্ছে ভাই, আপনাদেরকে নাউনের ক্লাসে পড়িয়েছিলাম যে দৃশ্যমান অদৃশ্যমান সবকিছু নামকে কি বলে? নাউন বলে, মনে আছে? তাহলে নাউন নিজেও নাউন, অ্যাডজেক্টিভও নাউন, প্রোনাউনও নাউন, ভার্বও নাউন, মনে আছে না? ঠিক মজার ব্যাপার হচ্ছে যতগুলা ফ্রেজ আছে সবগুলাই নাউন ফ্রেজ, সবগুলাই মানে নাউন ফ্রেজও নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজও কি ফ্রেজ? ভার্বাল ফ্রেজও, মানে নামটা আর কি, বুঝছেন মনে হয় নাকি? ওকে, তাহলে নাউন ফ্রেজের এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস, মানে মোস্ট ইম্পর্টেন্ট 4 টিপস, খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখে। সেটা হচ্ছে নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান, জিরান ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, এই 6টাই একই ক্যাটাগরি। সাথে আরেকটা যোগ করতে পারেন, কথা কথা প্রোনাউন। তাহলে এই 6টা বলতে এখানে ধরেন এই 7টা, এই 7টা একই ক্যাটাগরি। কয় ক্যাটাগরি ভাইয়া? মনোযোগ, কয় ক্যাটাগরি? একই ক্যাটাগরি। কয় ক্যাটাগরি ভাইয়া? একই ক্যাটাগরি। একই ক্যাটাগরি বলতে এরা সবাই নাউনের আপন ভাই। আপন ভাই বললে কম হয়, মানে আরেকটু কেমন যেন বলি আমরা, মনে আছে তো? আচ্ছা, এরা হচ্ছে নাউনের আপন ভাই অথবা যমজ ভাই। না, যমজ ভাই বললেও কম হয়, কারণ যমজ ভাই তো না, আমরা বলতে পারি যুক্ত ভাই। কি ভাই বলেন তো ভাইয়া? বুঝেন নাই? আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, আপনারা মাইন্ড করবেন না। সেটা হচ্ছে ধরেন কথার কথা, যুক্ত ভাই মানে এরা সবাই একই সাথে জন্ম হয়েছে, অথবা এরা সবাই নাউনের মতো কাজ করে। কার মতো বলেন? যুক্ত মানে বুঝছেন তো, মানে আমি কিন্তু যমজ মানেও তো আলাদা আলাদা কথার কথা, কিন্তু যুক্ত মানে একই সাথে। এদের সবার বডিটা কয় সাথে ভাইয়া? মাথা খালি একটা, কিন্তু বডি সবার একসাথে। তো খেয়াল করে দেখেন, এরা সবাই নাউনের আপন ভাই অথবা কি বলে জবন ভাই, যাই বলেন না কেন। তবে মজার ব্যাপার হচ্ছে, এটা মাথায় রাখবেন, এরা সবাই বাক্যে নাউনের মতো কাজ করে। কার মতো বলেন? নাউনের মতো কাজ করে। আমি একটু ইমোশনালি বলছি, একটু পরে এটা ফিল করতে পারবেন। এবং এই বছরও পরীক্ষা আসছে এখান থেকে, এই রুলসটা থেকে। এরা সবাই নাউন, এরা সবাই কার মতো কাজ করে বলেন? আমি আবার বলছি, এই 7টাই বাক্যে কার মতো কাজ করে বলেন তো ভাইয়া? নাউনের মতো কাজ করে। এবং এরা সবাই নাউন মানে নাউন, নাউন মানে একটু সবাই খাতায় লিখেন তো প্লিজ। এরা সবাই একটু দ্রুত, সবাই খাতায় লিখবেন। এরা সবাই নাউন মানে নাউন, এই কথাটা লিখে রাখেন। এই কথার মর্মার্থ আপনি একটু পরে বুঝবেন। এরা সবাই নাউন মানে নাউন, এটুকু লিখেন প্লিজ সবাই। আমি একটু সিরিয়াসলি বলছি, একটু লিখেন প্লিজ। হ্যাঁ, এরা সবাই নাউন মানে নাউন, এরা সবাই নাউন মানে নাউন মানে নাউন মানে নাউন মানে নাউন মানে নাউন। এরা সবাই নাউন মানে আমি এখন একটু বুঝাই বলি। ব্যাপারটা হচ্ছে, পরীক্ষায় আসবে জিরান ফ্রেজ। কি আসবে বলেন তো ভাইয়া? জিরান ফ্রেজ। এবং অপশনে থাকবে নাউন ফ্রেজ। কথার কথা আমি আবার বলছি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। পরীক্ষায় জিরান ফ্রেজ আসবে। কোন ফ্রেজ? অপশনে নাউন ফ্রেজ থাকবে, জিরান ফ্রেজ থাকবে। আপনি জিরান দাগাইতে পারবেন না, নাউন দাগাইতে হবে। আবার বলি, জিরান ফ্রেজও নাউন ফ্রেজের মতো কাজ করে। কার মতো বলেন? আমি আগেই বলছি, এরা সবাই নাউন মানে নাউন। এই 7টাই নাউনের মতো কাজ করে। কি কি আমার সাথে সাথে একটু বলেন? নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান, জিরান ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রোনাউন। এরা সবাই নাউন মানে নাউন বলেন। এরা সবাই নাউন মানে এরা বাক্যে নাউনের মতো কাজ করে। কার মতো? নাউন যেখানে বসতে পারে এরাও সেখানে বসতে পারে। নাউন সাবজেক্ট হইতে পারে, এরাও সাবজেক্ট হইতে, নাউন অবজেক্ট হইতে পারে, এরাও অবজেক্ট হইতে, মানে নাউন যেই কাজ করে এরাও সেই কাজ করে। পরীক্ষায় যখন আসবে জিরান ফ্রেজ, পরীক্ষায় কি আসবে বলেন? জিরান ফ্রেজ। আপনি জিরান ফ্রেজ আসলে জিরান ফ্রেজ দাগাইতে পারবেন না, নাউন দাগাইতে হবে। কি দাগাইতে হবে? এই জন্য আমি বারবার সিরিয়াসলি বলছি যে এরা সবাই নাউন মানে নাউন, নাউন মানে। আমি আবার বলছি, পরীক্ষা জিরান ফ্রেজ আসবে, কিন্তু আপনি জিরান দাগাইতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। আপনাকে নাউন দাগাইতে হবে। কি দাগাইতে হবে? পরীক্ষায় ইনফিনিটিভ ফ্রেজ আসবে এবং অপশনে নাউন ফ্রেজও থাকবে। সো আপনি ইনফিনিটিভ দাগাইতে পারবেন না, দাগাইলে ভুল হবে। দাগাইতে পারবেন না, আপনাকে নাউন দাগাইতে হবে। কি দাগাইতে হবে? কেন দাগাইতে হবে একটু পরে ব্যাখ্যা করে দেব। কিন্তু আমি বারবার বলছি, এই যে ইনফিনিটিভ নাউন দুইটাই থাকলে নাউন দাগাইতে হবে।
ঠিক আছে ইনশাআল্লাহ। এবং মজার মানে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখন হয় যখন জিরান ফ্রেজ পরীক্ষা আসে কিন্তু অপশনে জিরান ফ্রেজ থাকেই না, যেটা এই 46তম বিসিএসে হয়েছে। আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না। রাইটিং এ ডায়েরি একটা আসছিল তাই না, বলেন এখানে আছে মনে হয়, আমি একটু হালকা করে একটু দেখাই তাহলে আপনাদের হয়তো ফিলিংস আসবে। দেখেন এই যে রাইটিং এ ডায়েরি, এটা হচ্ছে জন্মগতভাবে, মানে জন্মগত মানে বুঝছেন তো, বাই ডিফল্ট এটা একটা জিরান ফ্রেজ। কোন ফ্রেজ বলেন তো ভাইয়া, তো মনোযোগ দিয়ে, এটা একটা জিরান ফ্রেজ। কেন? ভার্ব আইএনজি দিয়ে শুরু হইছে। কি দিয়ে ভাইয়া? ভার্ব আইএনজি দিয়ে শুরু হইছে। এবং মজার ব্যাপার হচ্ছে চাইলে এটাকে আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারতেছি। ইট ইজ এ ভেরি গুড প্র্যাকটিস। এটা খুবই ভালো একটা অভ্যাস, মানে রাইটিং স্কিল ডেভেলপ করার জন্য। তো যাই হোক, দেখেন এই যে জিরান ফ্রেজ, এটা একটা কি ফ্রেজ বলেন তো ভাইয়া? জিরান ফ্রেজ। ভার্ব আইএনজি দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয় এবং সেটা যদি সাবজেক্টের কাজ করে, এখানে ইজের সাবজেক্ট হিসেবে এটা কাজ করতেছে, আর সাবজেক্ট হিসেবে কাজ করলে ভার্ব আইএনজি দিয়ে কোনো ফ্রেজ শুরু হলে সেটাকে বলা হয় জিরান ফ্রেজ। কোন ফ্রেজ বলেন? সো জিরান ফ্রেজ এবং কথা নাউন ফ্রেজ যদি দুইটাই থাকে, আমরা কি শিখেছিলাম? কি দাগাইতে হবে? জিরান দাগাইতে পারবেন না? পারবেন না। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে অপশনে খেয়াল করেন নাই মনে হয়, এটা আমার বানানো না, এটা 46তম বিসিএস এর প্রশ্ন। আমি তো পড়াইতাম আগেই আলহামদুলিল্লাহ, এবং এটা ছিল আমার প্রশ্ন আর কি, মানে আমি আগে এটা পড়াইতাম। এটা হচ্ছে 2 + B1। 2 + কি ভাইয়া? B1। তার মানে এটা জন্মগতভাবে ইনফিনিটিভ ফ্রেজ। বাই ডিফল্ট কোন ফ্রেজ? তো ইনফিনিটিভ এবং নাউন যদি দুইটাই থাকে, যেহেতু এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, দেখেন ইট ইজ মাই অ্যাম্বিশন, এটাই আমার আশা আকাঙ্ক্ষা। অথবা সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া, ইট দিয়ে রিপ্লেস করা এটাও বড় না, বড় কথা হচ্ছে ইজ এর সাবজেক্ট হইছে। এটা ইজের কি হইছে ভাইয়া? আর সাবজেক্ট হইতে পারে একমাত্র নাউন এই পৃথিবী থেকে হইতে পারে। আমি আবার বলছি, সাবজেক্ট হওয়ার একমাত্র ক্ষমতা এই পৃথিবীতে কাজ, এবং সাথে ওই নাউনের যুক্তবাক্যগুলোও হইতে পারে, কিন্তু প্রথমত প্রায়োরিটি পাবে। ওকে ভাই, খেয়াল করে দেখেন, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ ফ্রেজ বাই ডিফল্ট বা জন্মগতভাবে। সো ইনফিনিটিভ এবং নাউন দুইটাই থাকলে কি দেখাইতে হবে? কিন্তু ব্যাপারটা, ভয়ঙ্কর ব্যাপারটা ঘটছে দেখেন, আমার পছন্দ দাঁড়া যাচ্ছে ভয়ে, এমনি বলতেছি আর কি, কোথায় দাঁড়ায় নেই, মানে আমি কি পরিমাণ ভয় পাইছি বিশ্বাস করেন, মানে খেয়াল করেন না মনে হয়। আরে অপশন ইনফিনিটিভ নাই, বুঝেন নাই? মানে বেশিরভাগ স্টুডেন্ট তো মনে করেন যে অনেকে বমি হয়েছে, কতগুলো মানুষের যে অনেক ঝামেলা হয়েছে, মাথা ঘুরাইছে, অনেকে পড়ে গেছে, স্যার একটু পানি দেন, স্যার 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 অপশন ইনফিনিটিভ নাই স্যার। যারা শিখে গেছিল ইনফিনিটিভ তাদের ঝামেলা হয়েছে, কিন্তু যারা শিখে গেছিল এটা জিরান তাদের ঝামেলা হয়েছে না? বলেন অপশনে জিরান নাই। আমার ফিলিংস কি বুঝতেছেন? ব্যাপারটা ভয়ঙ্কর ব্যাপারটা কোন জায়গায়, কেন বারবার বুঝছিলাম যে এরা নাউন মানে নাউন মানে নাউন মানে নাউন মানে নাউন মানে নাউন, বুঝছেন তো? মানে জিরান থাকলে অপশনে থাকলেও দাঁড়াইতে পারতেন না, কিন্তু আনফরচুনেটলি অপশনে জিরান নাই। ব্যাপারটা ভয়ঙ্কর না? দেখেন অপশনে জিরান আছে কোথাও নাই। এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, জন্মগত হবে, কিন্তু অপশনে কি ইনফিনিটিভ আছে? অপশনে ইনফিনিটিভ নাই, তার মানে এটা কি দেখাইতে হবে? নাউন দেখাইতে হবে। আর এটাও কি দেখাইতে হবে? ব্যাপারটা বুঝছেন নাকি মোটামুটি? তাহলে এরা সবাই নাউন মানে, এখন তো বুঝছেন কেন বারবার বলছিলাম যারা নাউন মানে নাউন। আপনারা বুঝছেন কিনা একটু জানেন, আপনারা কথাবার্তা না বললে কি হয়, বুঝতেছেন কিনা একটু জানেন। ওকে, চলেন আমরা ফিরে যাই। তাহলে এই 6টাই বাক্যে কার মতো কাজ করে ভাইয়া? এই 6টাই বাক্যে কি হইতে পারে? এই 6টাকেই সাধারণত ইট দিয়ে রিপ্লেস করা যায়। তো যাই হোক, এই কারণে ভাইয়া এই মানে ইনফরমেশন গুলো খুব ইম্পর্টেন্ট ছিল, এগুলো দিয়ে দিলাম, একটু মনে রাখেন, তাহলে কাজে লাগবে। নাউন ফ্রেজের চেহারা হইতে পারে 10 রকমের। কয় রকমের ভাইয়া? চেহারা মানে বুঝছেন তো? আবার আমি কিন্তু আগেই বলছি যে ভাইয়া আমি একটু বই থেকে বের হয়ে মনের মাধুরী মিশিয়ে পড়াইতে ভালোবাসি। তো চেহারা মানে তো স্ট্রাকচার। তো নাউন ফ্রেজের স্ট্রাকচারটা সাধারণত 10 রকমের হইতে পারে। কয় রকমের ভাইয়া? খুব খেয়াল করেন। ডিটারমাইনার প্লাস নাউন থাকলে সেটা নাউন ফ্রেজ হয়। কি হয় বলেন? সাম স্টুডেন্টস, ফিউ বুকস, এরকম কিছু একটা। পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে সেটা কি হয়? মাই স্টুডেন্ট, মাই ফাদার, মাই কি বলে মাদার, মাই বুক, মাই টেবিল, এরকম কিছু। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে কোন ফ্রেজ হয়? নাউন ফ্রেজ। মনোযোগ। দিস মর্নিং, দিস বুক, দিস কি বলে স্টুডেন্ট, এরকম কিছু। অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে সেটা কি হয় বলেন? যেমন কথার কথা আপনি বললেন যে আই লাভ, না না এটা উনি ইচ্ছে করে বলেন, আসলে সারা রাত যেটা বলে সকালবেলাতে মুখ দিয়ে এটা বের হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, রিফ্লেকশন। আই লাভ গুড স্টুডেন্টস, আই লাভ গুড। ভাই আপনি বলতে পারেন কিনা, এটা বলার অধিকার আছে কিনা? আই লাভ গুড স্টুডেন্টস অ্যাজ এ টিচার। কথার কথা আপনারা তো অনেক সময় টিউশনি করেন, তো যারা ভালো ছাত্রছাত্রী কথা শুনে তাদেরকে ভালোবাসি না আমরা, বলেন এই কথাটা আপনি বলেন আই লাভ গুড স্টুডেন্টস। আই লাভ মানে আমি ভালো ছাত্রদেরকে পছন্দ করি। তাহলে এই গুড স্টুডেন্ট কি? এটাও তো একটা ফ্রেজ, মানে এটা নাউন ফ্রেজ। কোন ফ্রেজ? অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস
আচ্ছা আর্টিকেল প্লাস নাউন হইলে ওই যে মনে আছে তো আর্টিকেল প্লাস নাউন, তারপরে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, মনে আছে তো আর্টিকেল অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, এইগুলো নাউন ফ্রেজ, এইগুলো কোন ফ্রেজ? খুব মনোযোগ। তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন এ গুড বয়, আর্টিকেল অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন এ ভেরি গুড বয়। নাউন প্লাস নাউন হইলেও সেটা নাউন ফ্রেজ হয়। কোন ফ্রেজ? বাংলাদেশ টিম, বাংলাদেশ ইকোনমি, বাংলাদেশ ডট 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 স্টুডেন্ট টিম, এরকম কিছু একটা। দুইটাতে ইয়ার বলছেন যে একটা অ্যাডজেক্টিভ হবে। কোনটা ভাইয়া? দুইটা আপনার নাও একটা বসে সামনে একটা অ্যাডজেক্টিভ। জি ভাইয়া, জি জি, কিন্তু শুরুতে তো এটা নাউনই ছিল, বুঝছেন তো? আচ্ছা বাই ডিফল্ট শরীফ ভাই তো ঘুমাইছিল, ঘুমাইতে ঘুমাইছিল তো শরীফ ভাই, এটা তো এখানে তো শরীফ লিখতে হবে, বুঝছেন তো? কারণ আপনি যদি এখানে লিখেন অ্যাডজেক্টিভ তাহলে তো দুইবার হয়ে গেল, বুঝছেন তো বাইরের কথাটা? এটা হচ্ছে পিওর অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাডজেক্টিভ ভাইয়া? পিওর অ্যাডজেক্টিভ। আর এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ না, এগুলো নাউনই, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, বুঝছেন তো? ঘুমাইছিল তো শরীফ হয়ে। আচ্ছা এখন নাউন এন্ড প্লাস নাউন হইলেও কি হয় বলেন? নাউন। যেমন স্কিট এন্ড কিন, স্টুডেন্ট টিচার, বুয়েট এন্ড রুয়েট। নাউন প্লাস অফ প্লাস নাউন হইলেও সেটা কি হয় বলেন? নাউনলেস। ম্যান অফ লেটার, স্টুডেন্ট অফ বুয়েট ডট ডট ডট, এগুলো। এখন ফ্যাক্ট হচ্ছে চেহারা কয়টা ভাই এখানে? 10টা। তো 10টা চেহারা মনে রাখা সহজ না, একটু কমাইলে ভালোই তো। 4টা কমাইলে ভালোই তো। আচ্ছা একটু কমাই দেই। আমি কিন্তু আবার বলছি, আপনারা কিন্তু রাগ করেন না প্লিজ। আজকে ফ্রেজের উপর জীবনের সেরা ক্লাস হবে ইনশাআল্লাহ, এবং আজকের পর দেখবেন যে ফ্রেজ মানে সেকেন্ড মানে কি বলবো 1-2 সেকেন্ডের মধ্যে আনসার করতে পারবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে ভাই, খেয়াল করে দেখেন এই 10টা চেহারাকে আমরা এখন কমাই ফেলবো। সেটা হচ্ছে, একটু মনোযোগ দেন, আর্টিকেল দিয়ে শুরু হয় এমন আছে কয়টা চেহারা ভাই? খেয়াল করেন, 3টা। তার মানে আর্টিকেল দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে। কি দিয়ে ভাইয়া? ভাই মাঝখানে কি আছে এটা দেখার টাইম নাই। আমার সাথে বলেন টাইম নাই। হয় নাই, বলেন টাইম নাই। খুব মনোযোগ দিয়েন, ফ্রি হইব না। মানে আর্টিকেল দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে। আর্টিকেল দিয়ে শুরু হবে, নাউন দিয়ে, মাঝখানে কি আছে এটা দেখার টাইম নেই, এটা দেখার দরকারও এত সময় আমাদের নেই, কারণ আমরা বিআইপি। আমরা কি আইপি? বিআইপি কইতে সামনে বলেন আমরা বিআইপি। গুড, ওকে ভাই। আচ্ছা শুনেন না, তাহলে আর্টিকেল দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে, খেয়াল করছেন? আচ্ছা তার আগে আরেকটা মজার জিনিস দেখাই। ধরেন নাউন ফ্রেজ, নাউন ফ্রেজে নাউনের প্রাধান্য থাকবে। কার প্রাধান্য? খুব মনোযোগ। অ্যাডজেক্টিভ ফ্রেজে অ্যাডজেক্টিভের প্রাধান্য থাকবে, মানে যেই ফ্রেজ তার প্রাধান্যতা একটু বেশি থাকবে কিনা বলেন? আপনার বাড়িতে আপনার একটু, তাই না বলেন, প্রাধান্য বেশি থাকে না? এমনই আর কি ব্যাপার, ঠিক সেম। তারপরে দেখেন নাউন ফ্রেজের মানে প্রত্যেকটা চেহারাতে নাউন থাকবে, মানে নাউন থাকতেই হবে। নাউন দেখেন না, খেয়াল করছেন কিনা এটা? মানে নাউন ফ্রেজে নাউন থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই, অর্থাৎ নাউন ফ্রেজে অবশ্যই নাউন থাকবে। নাউন ফ্রেজে অবশ্যই কি থাকবে? তার মানে নাউন ফ্রেজের শেষে নাউন থাকবে, নাউন ফ্রেজের শেষে অবশ্যই কি থাকবে? এইটা একটু সহজ হয়ে গেল। দেখেন কেমনে সহজ করে, খেয়াল করে দেখেন। এই জিনিসগুলো কিন্তু এত সহজ ছিল না। দেখেন আমি জাস্ট টেকনিক শিখিয়ে দিচ্ছি যে কিভাবে সহজ করতে হয়, খেয়াল করে। তাহলে প্রত্যেকটা নাউন ফ্রেজের শেষে অবশ্যই কি থাকতে হবে? মানে নাউন থাকতে হবে, নাউন। ওকে ভাই, তারপর দেখেন শুরুতে কি থাকবে সেটা খেয়াল করেন। তাহলে 3টা চেহারা শুরুতে আর্টিকেল থাকবে, কি থাকবে ভাইয়া? তাহলে আর্টিকেল দিয়ে শুরু হবে, আর্টিকেল দিয়ে শেষ হবে, এমন আছে 3টা চেহারা। কয়টা চেহারা? একটু খেয়াল করে যদি দেখেন প্রিয় ভাই বোন আমার, নাউন দিয়ে শুরু হবে, এটা উল্টা লিখতে হবে, নাউন দূর, নাউন উল্টা কি লিখবে এখান থেকে, ওই যে বোর্ডে সমস্যা করে। আচ্ছা নাউনের মাথা উপর থেকে এদিকে দিয়ে এদিকে হক করছে। ওকে শুনেন না, নাউন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে, এমন আছে 3টা চেহারা। কয়টা বলেন তো ভাইয়া? এই দেখেন, নাউন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে, নাউন দিয়ে শেষ হবে। মাঝখানে কি আছে এটা দেখার দরকার নাই, খুব মনোযোগ। মাঝখানে কি আছে এটা দেখার, কারণ পরীক্ষা যখন আসবে, বুঝছেন তো, একটা আন্ডারলাইন করা থাকবে। তো আন্ডারলাইনের আপনি দেখবেন শুরুতে কি আছে আর শেষে কি আছে, বুঝছেন তো বাইরের কথা, বুঝছেন তো? মাঝখানেটা দেখবেন না, দেখো দরকার নেই। তাহলে নাউন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে, এমন আছে কয়টা চেহারা ভাইয়া? 3টা। ভাইয়া পসেসিভ অ্যাডজেক্টিভ অথবা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ, এই 3টাই অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? গুড। তার মানে শুরুতে অ্যাডজেক্টিভ আছে, এমন আছে চেহারা কয়টা বলেন তো ভাইয়া? 3টা। অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হবে এবং নাউন দিয়ে শেষ হবে, কি দিয়ে? নাউন দিয়ে। এমন আছে চেহারা কয়টা? 3টা। তাহলে খেয়াল করে দেখেন, আর্টিকেল দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে, এমন 3টা চেহারা। নাউন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শুরু হবে, এমন 3টা। আর অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শুরু হবে, এমন আছে কয়টা? 3টা। আর আরেকটা চেহারা হচ্ছে ডিটারমিনার দিয়ে শুরু হবে, নাউন দিয়ে। যদিও আমরা চাইলে একটু বুদ্ধিমত্তা খাটিয়ে বলতে পারি ডিটারমিনারও মানে অ্যাডজেক্টিভ, ডিটারমিনার মানে কি? অ্যাডজেক্টিভ। তো যাই হোক, তাহলে এখন চেহারা কয়টা হয়ে গেল বলেন তো? এখন চেহারা হয়ে গেছে 4টা। 1টা 2টা 3টা 4টা। তার মানে সহজ কথায় নাউন ফ্রেজের শেষটাতে নাউন থাকবে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? এক্স্যাক্ট, খুব মনোযোগ দিয়ে। নাউন ফ্রেজের শেষে নাউন থাকবে, এটা স্বাভাবিক, নাউন তো থাকতেই হবে, কিন্তু শুরুতে থাকতে পারে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা চেহারা পাইলাম আলটিমেটলি কয়টা বলেন তো এখন?
এখন এই 4টা চেয়ার আগে আমরা একটা বানাই ফেলি। ওই কয়টা? খুব মনোযোগ। 4টায় কয়টা বানাবো? আচ্ছা দেখেন, তাহলে নাউন ফ্রেজের শেষে নাউন থাকবে, এটা স্বাভাবিক, নাউন থাকতেই হবে, নাউন। আচ্ছা শুরুতে কি থাকতে পারে? হয় থাকতে পারে আর্টিকেল, অথবা হয় থাকতে পারে অ্যাডজেক্টিভ, অথবা হয় থাকতে পারে ডিটারমাইনার, অথবা থাকতে পারে কি ভাইয়া? নাউন। আর শেষটাতে কি থাকবে ভাইয়া? তার মানে সবগুলো চেহারা মিলে হয়ে গেল কয়টা চেহারা বলেন তো? বুঝছেন না বুঝেন নাই মনে হয়? চেহারা ছিল 10টা, কয়টা? তারপরে বানাইলাম কয়টা? 4টা। মানে হয় অ্যাডজেক্টিভ থাকবে, নাইলে নাউন, মানে অ্যাডজেক্টিভ থাকবে, শেষে তো নাউন থাকবে, নাইলে কি বলে আর্টিকেল থাকবে, অথবা নাউন থাকবে, অথবা ডিটারমাইনার থাকবে। কিন্তু ফাইনালি আমরা বানাই ফেললাম একটা। তার মানে শুরুতে যদি আর্টিকেল থাকে, খুব মনোযোগ কি ভাইবো না আমার, শুরুতে যদি আর্টিকেল থাকে, শেষে যদি নাউন থাকে, নিঃসন্দেহে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। শুরুতে যদি অ্যাডজেক্টিভ থাকে, শেষে যদি নাউন থাকে, নিঃসন্দেহে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। শুরুতে যদি ডিটারমাইনার থাকে, শেষে নাউন থাকে, নিঃসন্দেহে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। শুরুতে যদি নাউন থাকে, শেষে যদি নাউন থাকে, নিঃসন্দেহে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। তার মানে মাঝখানে কি আছে একটু লিখে রাখেন সবাই। মাঝখানে কি আছে? মাঝখানে কে আছে? এটা দেখার টাইম নাই। ওই লিখেন সবাই, এটা দেখার টাইম নাই। বিশ্বাস করেন আজকের থেকে 1 মাস 2 মাস পরে আপনার আমার এই সব কথা মনে নাও থাকতে পারে, কিন্তু একটা দুইটা কথা মনে থাকলে এটা দিয়ে পুরো কথাটা মনে পড়ে যাবে। এই জন্য এটা একটু লিখে রাখা উচিত, চাইলে লিখে রাখতে পারেন। তাহলে মাঝখানে কি আছে এটা দেখার টাইম নাই। আমি জানি অনেকে লিখেন নাই, কেন লিখেন নাই সেটা বলবো না। আচ্ছা তাহলে মাঝখানে কি আছে এটা দেখার টাইম নেই, এটা দেখার দরকারও নাই। ঠিক আছে ইনশাআল্লাহ? ভাই লিখছি সবাই লিখছি? তাহলে 10টা চেয়ার হয়ে গেলে কয়টা চেয়ার বলেন? একটা চেয়ার। আবার লেখার টাইম নেই কইন না আবার। আমি কিছু মাঝখানে কি আছে এটা দেখার টাইম নাই আপনারা। এত ব্যস্ত থাকি স্যার পড়া ঠিক। আচ্ছা শুনেন না, তাহলে এটা একটু মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ। এখানে একটা বিষয় ভাই বলছিলাম আপনাদেরকে যে নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান, জিরান ফ্রেজ, বা ওই যে কি প্রোনাউন, এই সবগুলোকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। আমরা এখন একটু প্রমাণ দেবো, খেয়াল করে দেখেন। এটা হচ্ছে ঢাকা, তো ঢাকা হচ্ছে নাউন, ঢাকা কি ভাইয়া? তাহলে ঢাকা ইজ আ নাইস সিটি, আমরা চাইলেই বলতে পারি ইট ইজ আ নাইস সিটি। ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে কিনা? খুব ভালো। তারপরে খেয়াল করে দেখেন আওয়ার ক্যাম্পাস, এই যে দেখেন পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ না তাই না বলেন? এটা এটাতে মালিকানা বোঝাচ্ছে, আমাদের ক্যাম্পাস তাই না বলেন? ওকে ফাইন। তাহলে ক্যাম্পাস হচ্ছে নাউন, তাহলে আওয়ার ক্যাম্পাস হয়ে গেল নাউন ফ্রেজ। কোন ফ্রেজ? এবং চাইলে আমরা কি ইট দিয়ে রিপ্লেস করতে পারতেছি কিনা? ইট হ্যাজ আ বিউটিফুল গার্ডেন। তারপরে দেখেন নাউন ক্লজ কে ইট দিয়ে রিপ্লেস করা যায়। এই যে এখানে একটা সাবজেক্ট আছে, একটা কি আছে বলেন তো ভাইয়া? ভার্ব আছে। এবং মজার ব্যাপার হচ্ছে এইটা, এই যে ইজ, এর সাবজেক্ট হিসেবে বসছে হচ্ছে এই ক্লজটা। খুব মনোযোগ। তাহলে যেহেতু এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, এটা প্রথমত হয়ে গেল ক্লজ। কি হয়ে গেল ভাইয়া? যেহেতু এই ক্লজটাকে ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, তাই নাম, তার নাম হয়ে গেল নাউন। অথবা ইট থেকেও সবচেয়ে শক্তিশালী ব্যাপারটা হচ্ছে, কারণ ইটের ব্যাপারটা আপনি কি অনেক সময় ইট দিয়ে রিপ্লেস করা নাও দিতে পারে, কিন্তু সাবজেক্ট হইলে সেটা নিঃসন্দেহে কি হবে বলেন তো ভাইয়া? নাউন হবে। কারণ সাবজেক্ট হওয়ার একমাত্র ক্ষমতা কার? আমি আবার বলছি, সাবজেক্ট হওয়ার একমাত্র ক্ষমতা কার? এই ঠিক একই কারণে ওই যে টু উইন আ প্রাইজ, এটা নাউন ক্লজ, ওই যে সাবজেক্ট হিসেবে বসছে। তারপরে রাইটিং এল কি যেন ছিল, রাইটিং এ ডায়েরি, এটা নাউন ফ্রেজ হওয়া, সরি জিরান ফ্রেজ তো ঠিক আছে, কিন্তু নাউন ফ্রেজ দাগানোর একটাই কারণ, এটা সাবজেক্ট পজিশনে বসছে। তাহলে ইট দিয়ে সবসময় রিপ্লেস করা নাও দিতে পারে, বা এটা অনেক সময় 100% কাজ নাও করতে পারে, কিন্তু সাবজেক্ট যদি হয় সেটা অবশ্যই কি হবে বলেন? নাউন হবে। কারণ সাবজেক্ট হওয়ার একমাত্র ক্ষমতা কার? এবং আমি বারবার বলছি একমাত্র ক্ষমতা নাউনের, কিন্তু নাউন পরিবারের সবাই সাবজেক্ট হইতে পারে। কারণ প্রোনাউন সাবজেক্ট দেখলে আবার বলেন না স্যার আপনি তো বলছিলেন এই পৃথিবীতে একমাত্র নাউন সাবজেক্ট হইতে পারে। স্যার হিও তো সাবজেক্ট হয়, হি গোজ টু স্কুল, তাই না স্যার? ওয়াকিং ইজ গুড ফর হেলথ, স্যার ওয়াকিংও তো সাবজেক্ট হয়, জিরানটা তো সাবজেক্ট হয়। আমি তো এটা বারবার বলছি, একমাত্র ক্ষমতা কার? নাউনের, কিন্তু নাউন পরিবারের সবাই সাবজেক্ট হইতে, এই জন্যই ওই সবগুলোকে আবার নাউন বলে। কি বলে? ক্লিয়ার ইনশাআল্লাহ? গুড। জি ভাই, বড় ভাই মানে আছে নাউন, মানে নাউন এমন বড় ভাই যার সামনে কোনো কথাই বলা যায় না, কথা কইলেই মাইন্ড, কথা কইলে কি কেউ কথা কয়ও না, সবসময় নাউনের প্রায়োরিটি দিতে। ভাই আপনি নাউন, আমি থাকবোই না দরকার, আমি মিটিং এ থাকবো না ভাই, বিশ্বাস করেন। এবং মিটিং এ ছিল না লাস্ট 41তম বিসিএস এ, মিটিং এ ছিল ইনফিনিটিভ ছিল, জিরান ছিল, ওরা দুজন মিটিং এ আসে না ভয় যে ভাই আপনি জানা, আমাদের যাওয়া দরকার নেই। এক্স্যাক্ট। আচ্ছা তাই হতে এই তিনটা প্রমাণিত তো নাকি? ওকে, জিরান ফ্রেজ, খুব মনোযোগ। তাহলে নাউন ফ্রেজের শুরুতে যদি ভার্ব আইএনজি থাকে তাকে কি ফ্রেজ বলে বলেন? জিরান ফ্রেজ বলে। যেমন ধরেন জিরান ফ্রেজও কিন্তু এক ধরনের কোন ফ্রেজ? নতুন কথা না পুরান কথা? বেশ অনেকবার চিল্লাচিল্লি করে করছি তাই না বলেন, যে এরা নাউন 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 মানে। তাই অপশনে নাউন ফ্রেজ থাকলে কি দেখাইতে হবে? আচ্ছা নাউন ফ্রেজ না থাকলে সেক্ষেত্রে জিরান দাগাইতে হবে, এটা কখনো বলা যাবে না। আমরা এটাকে একদম লুজ করে ফেলবো, একদম
নর্মাল ভাবে বলবো যে নাউন ফ্রেজ যদি অপশনে না থাকে সেক্ষেত্রে জিরান দাগানো যেতে পারে। দাগানো বুঝছেন কি? দাগাইতে হবে বললে তো এটা শক্তিশালী হয়ে গেল, দাগাইতে হবে, তাই না? সো জিরানকে আমরা একদম দুর্বল করে ফেলবো। কি করে ফেলবো বলেন? আমি আবার বলছি, খুব মনোযোগ। নাউন এবং জিরান দুইটাই যদি অপশনে থাকে কি দেখাইতে হবে? যদি নাউন কোনো কারণে না থাকে সেক্ষেত্রে জিরান দাগানো যেতে পারে, মানে দাগানো যাবে, বুঝছেন তো? নাউন যদি না থাকে অপশনে সেক্ষেত্রে জিরান দাগানো যাবে। উদাহরণ সহ দেখাই থাকলে সুবিধা হবে। নান অফ দিস এবং থাকে জিরান আছে নান অফ দিস এবং দিস টপিক জিরান তো না 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 ধর্মে তখন জিরান আচ্ছা, নিঃসন্দেহে আপনার সাথে ওই প্রশ্ন করতে কোনো দেখা হবে না। তাহলে ভাই ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। খুব মনোযোগ। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে এটা এই দেখেন ইজের কি হিসেবে বসছে বলেন তো ভাইয়া? খুব খেয়াল করে দেখেন। আর সাবজেক্ট হওয়ার একমাত্র ক্ষমতা এই পৃথিবীতে কার? এবং এই পৃথিবীতে ঈদ দিয়ে একমাত্র রিপ্লেস করা যায় কাকে বলেন তো? আমি আবার বলছি, এই পৃথিবীতে ঈদ দিয়ে রিপ্লেস করা যায় একমাত্র নাউনকে। কাকে? নাউনকে। তাইলে যেহেতু এটাকে ঈদ দিয়ে রিপ্লেস করা যাচ্ছে কিনা বলেন তো? ইট ইজ গুড ফর, এটা স্বাস্থ্যের জন্য ভালো। যেহেতু ঈদ দিয়ে রিপ্লেস করা যাচ্ছে তাহলে এটা কি হয়ে গেল? কিন্তু জন্মগতভাবে কোন ফ্রেজ? জিরান ফ্রেজ। কিন্তু কর্মগতভাবে ফাংশনালি কাজ করতেছে নাউন ফ্রেজ। তাহলে জন্ম বড় না কর্ম বড়? এক্স্যাক্টলি, জন্মের চেয়ে কর্ম বড়। যেহেতু জন্মের চেয়ে কর্ম বড়, এই জন্য জন্মগতভাবে বা বাই ডিফল্ট জিরান ফ্রেজ হওয়া সত্ত্বেও যেহেতু ফাংশনালি কাজ করতেছে নাউন হিসেবে, এই জন্য কি দেখাইতে হয় পরীক্ষায়? নাউন ফ্রেজ দেখাইতে হয়। বুঝছেন কিনা ব্যাপারটা? আমি আবার বলছি, এটা জিরান ফ্রেজ, বাই ডিফল্ট এটা কোন ফ্রেজ? জিরান ফ্রেজ। কিন্তু এটাকে খেয়াল করে দেখেন, আমরা চাইলে ইট দিয়ে রিপ্লেস করতে পারতেছি কিনা বলেন? ইট ইজ গুড ফর হেলথ। আর এই ইট দিয়ে রিপ্লেস করা যায় পৃথিবীতে একমাত্র কাকে ভাইয়া? নাউনকে। যেহেতু ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, এটা হয়ে গেল নাউন ফ্রেজ। এটা হয়ে গেল কি ফ্রেজ? নাউন। এই জন্য জিরান নাউন দুইটাই থাকলে আমরা কোনটা দেখাবো? নাউন। এবং সবচেয়ে বড় পরিচয়টা হচ্ছে ভাইয়া, ইটের থেকেও শক্তিশালী হচ্ছে ভাইয়া এটা কোন পজিশনে বসছে? আর সাবজেক্ট হইতে পারে একমাত্র কে ভাইয়া? এই জন্য ভাই এটা নাউন হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো দেখেন, রিডিং নিউজপেপার ইজ আ গুড হ্যাবিট। প্রথমত আমরা যদি ইট দিয়ে রিপ্লেস করতে চাই করতে পারি, ইট ইজ আ গুড হ্যাবিট, এটা একটা ভালো অভ্যাস। আর ইট দিয়ে রিপ্লেস করা যায় একমাত্র নাউনকে, এই জন্য এটা হয়ে গেল নাউন ফ্রেজ। আবার আরো গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ইজের কি হিসেবে বসছে বলেন তো ভাই? এটা সাবজেক্ট হিসেবে বসছে। আর সাবজেক্ট হিসেবে বসতে পারে একমাত্র কে ভাইয়া? সব দিক বিবেচনা করে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। স্যার প্রত্যেকটা সময় কি স্যার ইজ মানে ইজ থাকবে স্যার? অন্য কোনো ভাবে বেশিরভাগ সময় ইজ থাকে। আর ইজ থাকা জরুরি না ভাইয়া। ইজ থাকা জরুরি হচ্ছে সাবজেক্ট পজিশন কিনা বা অবজেক্ট পজিশন কিনা, বা নাউন যেসব জায়গায় বসে ওই জায়গায় বসছে কিনা, বুঝছেন কিনা? সবসময় সাবজেক্ট হইতে হবে এটা জরুরি না। তবে এ পর্যন্ত আপনি যদি একটু খেয়াল করে দেখেন, ধরেন কথার কথা বিগত বছরের প্রশ্নগুলো আর কি, বিসিএস প্রাইমারি বা নিবন্ধন, এই টাইপের প্রশ্নগুলোই আসছে দেখা যায় আর কি। হয় ওয়াকিং থাকবে, নাইলে সুইমিং, নাইলে রিডিং। এই তিনটার বাইরে আমি দেখি না। আমি 20টা প্রশ্ন কালেক্ট করছি, 20টার মধ্যে দেখি যে এই তিনটাই, ওয়াকিং, রিডিং, সুইমিং, মানে এইগুলাই থাকে আর কি, বুঝছেন কি না? আর শেষে ইজ থাকে, এগুলো থাকলে তো ইজ থাকবে। এই হচ্ছে ফ্যাক্ট। তবে অন্য কিছু হইতে পারে, যে কোনো কিছু হোক তাতে আপত্তি নাই। সাবজেক্ট পজিশন মানে নাউনের পজিশনে বসলেই নাউন হয়ে যাবে। আর জিরানটার অপর নাম নাউন, মানে কথার কথা তো সেদিক থেকে জিরান ফ্রেজ নাউন ফ্রেজ হওয়া ছাড়া অন্য কোনো কিছু হওয়ার সুযোগ নাই। তাহলে টকিং এট ডিপ নাইট উইথ অপোজিট জেন্ডার ইজ ব্যাড ফর বিসিএস। ও আচ্ছা, তাহলে গভীর রাতে বিসিএস এর গ্রুপ স্টাডি হলে তো খারাপ না, তাই না? আচ্ছা, তাহলে আমরা চাইলে ইট দিয়ে রিপ্লেস করতে পারতেছি কিনা? ইট ইজ ব্যাড ফর বিসিএস, ইট ইজ ব্যাড ফর বিসিএস। এটা বিসিএস এর জন্য খারাপ। এক তো হচ্ছে ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, ঠিক না? আর ইট দিয়ে রিপ্লেস করা যায় কাকে বলেন তো ভাইয়া? নাউন। এই জন্য কি হয়ে গেল? তার চেয়ে বড় কথা হচ্ছে এই যে ইজ, এই ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে এটা, এই পুরোটা সাবজেক্ট, পুরোটা কি ভাইয়া? আর সাবজেক্ট হইতে পারে একমাত্র কি ভাইয়া? এই জন্য এটা কি হয়ে গেল? মানে যেদিক থেকেই চিন্তা করেন নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে শুরুতে কেন বারবার বলছিলাম যারা নাউন মানে নাউন মানে নাউন মানে নাউন, খেয়াল করছেন? কারণ ওই যে এর দিকে মানে এরা সাবজেক্ট পজিশনে বসে নাউনের কাজ করে। কার কাজ করে? যেহেতু নাউনের কাজ করে এই জন্য এদের নাম হয়ে গেল নাউন ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে ইনফিনিটিভ ফ্রেজ হয় এক ধরনের কি ফ্রেজ? নাউন ফ্রেজ। কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। ওকে, আচ্ছা, নাউন ফ্রেজের শুরুতে কি থাকবে বলেন তো ভাইয়া? 2 প্লাস b1, 2 প্লাস b1 থাকে, তবে থাকে ইনফিনিটিভ ফ্রেজ। যেমন ধরেন ইনফিনিটিভ ফ্রেজ কিন্তু বিভিন্ন ব্যবহৃত হইতে পারে। জিরান ফ্রেজ, জিরান এবং নাউন এই দুইটার মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ, ওই মনোযোগ, জিরান ফ্রেজ, জিরান এবং নাউন এই দুইটার মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। অপশনে জিরান নাউন দুইটাই থাকলে নাউন ফ্রেজ, নাউন না থাকলে জিরান ফ্রেজ। এটুকু শেষ, ঠিক আছে ইনশাআল্লাহ? ধারণাটা স্পষ্ট থাকা উচিত বা ক্লিয়ার, মানে কোনটার মানে কি বলে সীমানা কতটুকু, ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে জিরানটার সীমানা কতটুকু? জিরানটা এবং নাউন এই দুইটা,
জিরান নাউন দুইটাই থাকলে নাউন, যদি কোনো কারণে কথা নাউন না থাকে সেক্ষেত্রে জিরান। এটুকু হচ্ছে সীমানা, এটা ক্লিয়ার ইনশাআল্লাহ, এর বাইরে আর কিছু নাই। এখানে দেখেন ইনফিনিটিভের সীমানা একটু আরেকটু বাড়তি, এখানে একটু বাড়তি শিখতে হবে ইনশাআল্লাহ। ইনফিনিটিভ ফ্রেজ যখন নাউনের মতো কাজ করে তখন তাকে নাউন ফ্রেজ বলে, মানে ওই যে সাবজেক্ট অবজেক্ট হিসেবে। আচ্ছা, যেমন ধরেন টু রিড নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, এই যে ইজের সাবজেক্ট হিসেবে কে বসছে ভাইয়া বলেন তো কেউ করেন? এক্স্যাক্ট, ইজের সাবজেক্ট হিসেবে বসছে এটা, এই জন্য এটা হয়ে গেছে ভাইয়া নাউন ফ্রেজ। কি হয়ে গেছে? যদিও জন্মগতভাবে বা বাই ডিফল্ট সেটা হচ্ছে কি ভাইয়া ইনফিনিটিভ ফ্রেজ। এবং আরো মজার ব্যাপার হচ্ছে চাইলে আমরা এটা কি দিয়ে রিপ্লেস করতে পারি? ইট দিয়ে রিপ্লেস করতে পারি। আর ইট দিয়ে এই পৃথিবীতে একমাত্র কাকে রিপ্লেস করা যায়? আর এক্স্যাক্ট, এই জন্য এটা কোন ফ্রেজ হয়ে গেল? তাহলে নাউন ইনফিনিটিভ দুইটা থাকলে কি দাগাবো? নাউন না থাকলে সেক্ষেত্রে ইনফিনিটিভ দাগানো। ওকে, এটা একটা ব্যবহার, কিন্তু ইনফিনিটিভ ফ্রেজের আরেকটা ব্যবহার আছে, এই যে দেখেন। এটা আবার অ্যাডভার্ব হইতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হইতে পারে, খুব খেয়াল করেন। তাহলে টেল আ লাই ইজ আ ব্যাড হ্যাবিট, ইট ইজ এ ব্যাড হ্যাবিট, এবং ইজের সাবজেক্ট হিসেবে বসছে, আর সাবজেক্ট হইলে কি হয়ে যাবে? তার মানে সহজ কথায় কোন একটা ইনফিনিটিভ ফ্রেজকে যদি ইট দিয়ে রিপ্লেস করা যায় সেটা নাউন ফ্রেজ। সেটা কি হবে? যদি ইট দিয়ে রিপ্লেস করতে না পারা যায় তাহলে কিন্তু ঝামেলা আছে, অন্য ফ্রেজ হয়ে যাবে। খেয়াল করেন, ইসরাত ডিসলাইকস টু টক টু মাচ, ইসরাত বেশি কথা বলতে অপছন্দ করে। তাহলে আমরা চাইলে বলতে পারি ইসরাত ডিসলাইকস ইট, ইসরাত এটা অপছন্দ করে, যেহেতু ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে তার মানে নাউন হয়ে গেছে, মানে নাউন ফ্রেজ। অথবা এটা এখানে অবজেক্ট পজিশনে বসছে, কোন পজিশনে ভাইয়া? আর অবজেক্ট হইতে পারে এই পৃথিবীতে একমাত্র নাউন, মানে বুঝছেন তো, ওই নাউন পরিবারে সবাই বুঝতে পারে ওই নাউন। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল কোন ফ্রেজ ভাইয়া? এখন দেখেন এটা, দেখেন একটু পরে হ্যাঁ হয়। আচ্ছা, এটা ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে না। ডিটারমিনেশন মানে দৃঢ় সংকল্প, তাহলে আই টুক আ ডিটারমিনেশন মানে আমি দৃঢ় সংকল্প করেছিলাম টু পাস দ্য এক্সাম। আর আপনি যদি বলেন আই টুক আ ডিটারমিনেশন ইট, আমি দৃঢ় সংকল্প করেছিলাম ইহা, ওই হয়, আমি দৃঢ় সংকল্প করেছিলাম ইহা, হয় হয়। তার মানে এমন আসলে বলা যায় না, যেহেতু ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে না তার মানে এটা নাউন ফ্রেজ হইতে পারবে। নাউনের সীমানা শেষ, নাউনের সীমানা কি ভাইয়া? শেষ। এখন সেটা যেই সীমানা সেটা হচ্ছে ভাই অ্যাডভার্বিয়াল। কিসের সীমানা ভাইয়া? অ্যাডভার্বিয়াল। মজার ব্যাপার হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজকে যদি ইট দিয়ে রিপ্লেস করা যায় নাউন ফ্রেজ, ইট দিয়ে রিপ্লেস করতে না পারলে অ্যাডভার্বিয়াল, করতে না পারলে কি হয়ে যাবে? অ্যাডভার্বিয়াল। যেমন ধরেন আই টুক আ ডিটারমিনেশন টু পাস দ্য এক্সাম, আমি যদি প্রশ্ন করি কেন আমি দৃঢ় সংকল্প করেছিলাম, ওই টু বলেন না, এই যে এখানে উত্তরটা আছে, কেন দৃঢ় সংকল্প করেছিলাম? পরীক্ষা পাস করতে, যে আমাকে পরীক্ষা পাস করতেই হবে। ওকে ফাইন। হি ওয়াকড ফাস্ট টু মিট হিজ ফ্রেন্ড। সেখান করে দেখেন, আপনি কি চাইলেই বলতে পারবেন না না প্রথম কাজ কিন্তু ইট দিয়ে রিপ্লেস করবেন। প্রথম কাজ কি ভাইয়া? ইট দিয়ে রিপ্লেস করবেন। যদি করলে মিলে যায় ইটস ফাইন, নাউন ফ্রেজ। না করতে পারলে ঝামেলা আছে। তাহলে হি ওয়াক ফাস্ট ইট, সে দ্রুত হেঁটেছিল ইহা, সে দ্রুত হেঁটেছিল ইহা। এমন কি বলা যায়? আমরা কি কখনো এমন বলছি? আসলে বলা যায়। তাহলে আমরা যদি প্রশ্ন করি সে কেন দ্রুত হেঁটেছিল, আরে ভাই উত্তর আছে তো, দেখে দেখে বলেন। সে কেন দ্রুত হেঁটেছিল? টু মিট হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সাথে দেখা করার জন্য। আর আমরা জানি কোথায় কখন কেন কিভাবে দিয়ে প্রশ্নগুলো একবার পাওয়া, আবার কোথায় কখন কেন কিভাবে, কোথায় কখন কেন কিভাবে। তো যেহেতু কেন দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া যাচ্ছে তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি হয়ে গেল বলেন তুমি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমি আবার বলছি, হি ওয়াক ফাস্ট ইট, ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে না, তার মানে নাউন ফ্রেজ হচ্ছে না। তাইলে খেয়াল করে দেখেন, আমরা যদি প্রশ্ন করি সে কেন দ্রুত হেঁটেছিল, কেন হি ওয়াক ফাস্ট মানে ভার্বটাকে প্রশ্ন করবো, এই ভার্বকে প্রশ্ন করবো। হ্যাঁ, সে কেন দ্রুত হেঁটেছিল, কেন দ্রুত, তাহলে উত্তর পাওয়া যাচ্ছে টু মিট হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সাথে দেখা করার জন্য। আর কেন দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে বলেন। স্যার ফাস্ট কিভাবে দ্রুত হবে সেটাও তো আসছে, বুঝে নাই? মানে ফাস্ট মানে কিভাবে কিভাবে হাঁটতেছে, দ্রুত হাঁটতেছে স্যার। কিভাবে হাঁটতে, ওইটা এটা তো অ্যাডভার্ব, এটা তো অ্যাডভার্ব। কিভাবে হাঁটতেছে, দ্রুত হাঁটতেছে, তাহলে এটা তো অ্যাডভার্ব হয়ে গেছে। এবং এটাও অ্যাডভার্ব, এক বাক্যে দুইটা অ্যাডভার্ব হতে পারে। কয়টা অ্যাডভার্ব? হ্যাঁ মনে আছে না, এই যে হি, কথার কথা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওয়াক, এখানে না, ফার্স্টে এখানে লিখি। হি ওয়াক ফাস্ট, সে কিভাবে হাঁটে ভাইয়া? দ্রুত হাঁটে। হি ওয়াকস ভেরি ফাস্ট, সে কিভাবে হাঁটে? খুবই দ্রুত হাঁটে। তাহলে এটাও অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব। তাহলে এক বাক্যে দুইটা অ্যাডভার্ব হইতে, ক্লিয়ার ইনশাআল্লাহ? কোনো সমস্যা নেই। তাহলে ভাই কিভাবে, এটা কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, এটা কেন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, বুঝছেন তো?
তাহলে কেন দিয়ে প্রশ্নগুলো উত্তর পেলে সেটা হয়ে যায় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেন ইনশাআল্লাহ ভাইয়া এইটা যাদের ক্লিয়ার তারা কমেন্ট একটু কষ্ট করে কে লিখে নেবে। আলহামদুলিল্লাহ এটা ক্লিয়ার। আমি আবার বলছি, ইট দিয়ে যদি রিপ্লেস করা যায় তাহলে ইনফিনিটিভ ফ্রেজ। সীমানাটা বলে দিচ্ছি, খুব মনোযোগ। ইনফিনিটিভ ফ্রেজ দেখলে আমরা প্রথমত ইট দিয়ে রিপ্লেস করার ট্রাই করবো, বা দেখবো এটা নাউনের কোনো পজিশনে বসছে কিনা। যদি ইট দিয়ে রিপ্লেস করা যায় বা নাউনের কোনো একটা পজিশনে বসে সাবজেক্ট হিসেবে বা অবজেক্ট হিসেবে, তাহলে সেটা হয়ে যাবে নাউন ফ্রেজ। কি হয়ে যাবে বলেন? তাহলে নাউন ইনফিনিটিভ দুইটাই থাকলে অবশ্যই নাউন, অবশ্যই। কিন্তু আনফরচুনেটলি পরীক্ষা নাউন থাকেই না, সরি থাকে না, ইনফিনিটিভ থাকে না। ওকে ফাইন, এটা একটা সীমানা। আর একটা সীমানা হচ্ছে ইট দিয়ে যদি রিপ্লেস করা না যায় অথবা নাউনের কোনো জায়গায় না বসে এবং যদি কোথায় কখন কেন কিভাবে প্রশ্নগুলো উত্তর পাওয়া যায়, তাহলে সেটা নিঃসন্দেহে হয়ে যাবে অ্যাডভার্বিয়াল। কি হয়ে যাবে বলেন? খুব মনোযোগ। পরীক্ষায় যদি অপশনে দুইটাই থাকে কথার কথা, এই যেমন এটাই পরীক্ষায় আসে এবং পরীক্ষা অপশনে থাকলো অ্যাডভার্বিয়াল এবং ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে আমরা কোনটা দেখাবো? নিঃসন্দেহে অ্যাডভার্বিয়াল। নিঃসন্দেহে ইনফিনিটিভ দাগাইতে পারবেনই না, কারণ জন্মের চেয়ে কর্ম বড়, জন্মের চেয়ে কর্ম। অ্যাডভার্বিয়াল কোনো কারণে যদি অ্যাডভার্বিয়াল না থাকে সেক্ষেত্রে, বুঝছেন না বুঝেন নাই? ঠিক সেম আগেরটা, এটা হচ্ছে এইটুকু সীমানা। আবার যখন ইট দিয়ে রিপ্লেস করা যাবে তখন নাউন ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ দুইটা থাকলে কি দেখাইতে হবে? যদি নাউন না থাকে ঠিক সেম। বুঝছেন তো ভাই কথাটা? তাহলে এইটা সীমানা হচ্ছে এইটুকু। ইট দিয়ে রিপ্লেস করতে পারলে নাউন ইনফিনিটিভ এইটুকু সীমানা। ইট দিয়ে রিপ্লেস করতে না পারলে কোথায় কখন কেন কিভাবে যদি প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেক্ষেত্রে সীমানা হচ্ছে অ্যাডভার্বিয়াল বা ইনফিনিটিভ। অ্যাডভার্বিয়াল বা ইনফিনিটিভ। সো অপশনে অ্যাডভার্বিয়াল থাকলে অবশ্যই অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল না থাকলে ভাই সীমানা ক্লিয়ার হলার মতে এটা হচ্ছে এইটুকু, মানে এটার এইটুকু সীমানা। ওকে ফাইন। আচ্ছা, এই কথাগুলো অলরেডি বলা হয়েছে মুখে অনেকবার, ওই যে অপশনে না থাকলে আর কি। তাহলে 2 + b1 দিয়ে শুরু হয়েছে, তার মানে জন্মগতভাবে কোন ফ্রেজ? জন্মগতভাবে, সবাই জন্মগতভাবে ভয়ের ব্যাপার হচ্ছে আনফরচুনেটলি অপশনে ইনফিনিটিভ ফ্রেজ নাই। অপশনে ইনফিনিটিভ ফ্রেজ নাই এবং ওদের উপর হচ্ছে ইট দিয়ে রিপ্লেস করা যায়। সাবজেক্ট পজিশনে বসছে, কোন পজিশনে? এই দুইটা লজিকের কারণে এটা হয়ে গেল নাউন ফ্রেজ। তো যারা শুধু ইনফিনিটিভ ফ্রেজ পড়ে গেছে যে 2 + b1 মানে ইনফিনিটিভ, তাদের তো অবস্থা খারাপ, তাই না? তাদের বমি শুরু হয়েছে, মাথা ব্যথা শুরু হয়েছে, চোখ ব্যথা ডট শুরু হয়ে গেছে। ওকে ফাইন। তারপরে দেখেন ভার্বাল ফ্রেজ। এটা খুবই সহজ, খেয়াল করে দেখেন। আই লুক, এই লুক একটা কি জানো ভাইয়া? খুব মনোযোগ। লুক একটা কেন ভার্ব? একটা ওয়ার্ড। কেন ভার্ব? তাহলে একটা ওয়ার্ড হলে সেটা ভার্ব, অথবা সেটা নাউন, অথবা সেটা প্রোনাউন। কথার কথা, খুব মনোযোগ। অথবা সেটা অ্যাডজেক্টিভ অথবা প্রিপজিশন। কিন্তু ভাইয়া কোনো কারণে একটার বেশি ওয়ার্ড যদি নাউনের কাজ করে তার নাম নাউন। একটার বেশি ওয়ার্ড যদি নাউনের কাজ করে তার নাম নাউন। একটার বেশি ওয়ার্ড যদি ভার্বের কাজ করে তার নাম ভার্বাল। আই লুক মানে আমি দেখি, কিন্তু আমি যদি বলি যে কথার কথা আই লুক আফটার, কথার কথা মাই মাদার, খুব খেয়াল করেন, আই লুক আফটার মাই মাদার, তাহলে লুক মানে দেখা। লুক মানে কি জানো ভাইয়া? দেখা না, সরি তাকানো। লুক মানে কি জানো ভাইয়া? তাকানো, খুব খেয়াল করেন। আর আফটার মানে কি জানো ভাইয়া? পরে। তাহলে এই বাক্যের অর্থ কি? আমি তাকানো পরে আমার মা, আমি তাকানো পরে আমার মা। এই বাক্যের অর্থ কি এমন? আমি তাকানো পরে আমার মা না। তাহলে খেয়াল করে দেখেন, এই লুক এবং আফটার দুইটা মিলে একটা ভার্ব। কয়টা ভার্বের কাজ করতেছে? এই দুইটা ওয়ার্ড মানে একটা ভার্বের কাজ করতেছে। আর এটাই হচ্ছে ভাইয়া ভার্বাল ফ্রেজ। অর্থাৎ একটার বেশি ওয়ার্ড যখন ভার্বের কাজ করবে তখন তার নাম হয়ে যাবে ভার্বাল। খুব মনোযোগ, এটা বুঝছেন তো? তাহলে লুক একটা ভার্ব, লুক একটা কি ভাইয়া? ভার্ব। কিন্তু যখনই এই এখানে একটা বেশি ওয়ার্ড মানে দুইটা মিলে কয়টা অর্থ? মানে দুইটা মিলে কি দুইটা অর্থ? লুক আফটার মানে কি দুইটা অর্থ তাকানো পরে? না, দুইটা মিলে কয়টা অর্থ? তার মানে একটা বেশি ওয়ার্ড যখন ভার্বের কাজ করে তখন তার নাম হয়ে যায় ভার্বাল। এটা বুঝছেন তো? আল্লাহর মধ্যে একটা ওয়ার্ড হলে সেটা ভার্ব, কিন্তু একটা বেশি ওয়ার্ড যদি ভার্বের কাজ করে তার নাম হয়ে যায় ভার্বাল। এমন তো কোটি কোটি উদাহরণ আছে। টেক আফটার, তো মনোযোগ দেন একটু। টেক মানে কি জানো? হওয়া। আফটার মানে কি জানো ভাইয়া? পরে। কিন্তু টেক আফটার মানে কি জানো ভাইয়া? অনুরূপ হওয়া। অনুরূপ হওয়া। তার মানে খেয়াল করে দেখেন, এখানে এটা একটা ভার্ব, এটা একটা কি ভাইয়া? ভার্ব। কিন্তু একটার বেশি ওয়ার্ড মিলে যখন একটা ভার্বের কাজ করে, মানে দুইটা মিলে কি দুইটা ওয়ার্ড অর্থ? টেক আফটার মানে কি ল পরে না, টেক আফটার মানে অনুরূপ হওয়া। তার মানে একটার বেশি ওয়ার্ড যখন ভার্বের, মানে ফ্রেজের বেসিকটাই হচ্ছে এটা। একটা হইলে সেটা নাউন, খুব মনোযোগ। একটা হইলে সেটা ভার্ব, একটা ওয়ার্ড হইলে সেটা অ্যাডজেক্টিভ। কিন্তু একটার বেশি ওয়ার্ড যদি নাউনের কাজ করে নাউন ফ্রেজ। যেমন কথার কথা বুক, এটা নাউন, এটা কি ভাইয়া? কিন্তু এই বুকটি নাউন, এটা নাউন ফ্রেজ। তার মানে একটা বেশি ওয়ার্ড যদি নাউনের কাজ করে তার নাম কি ফ্রেজ? ঠিক সেম
এটা ভার্ব, কিন্তু একটা বেশি ওয়ার্ড যদি ভার্বের কাজ করে তার নাম এক্সাক্ট। একটা বেশি ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম অ্যাডজেক্টিভ। ক্লিয়ার ইনশাআল্লাহ? এটাই বোঝানো হচ্ছে এখানে। বলেন। ভার্বাল ফ্রেজটা কি ভার্ব দিয়ে শুরু হবে? ভার্বাল ফ্রেজে ভার্ব থাকবে, এটা বাধ্যতামূলক। এক, শুরুতে থাকবে না? ভার্বাল ফ্রেজে ভার্ব থাকবে, এটা বাধ্যতামূলক। এবং ভার্বাল ফ্রেজে ভার্ব দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? দেখেন ভার্ব দিয়ে কি দিয়ে শুরু হয়। আপনি শোনেন না, ভার্বাল ফ্রেজের সবচেয়ে মজার ইয়েটা হচ্ছে গ্রুপ ভার্ব। এই পৃথিবীতে যতগুলো গ্রুপ ভার্ব আছে সবগুলো ভার্বাল ফ্রেজ। সবগুলা বুঝছেন না? বুঝেন নাই মনে হয়। গ্রুপ ভার্ব কি একলা বসে নাকি সঙ্গী লাগে? এবং মজার ব্যাপার হচ্ছে গ্রুপ ভার্বের সাথে সবসময় একটা প্রিপোজিশন থাকে। কি থাকে বলেন তো ভাইয়া? লুক আফটার, ওই যে আছে না, ওই যে ডাই, কথা ধরেন ডাই, এটা একটা ভার্ব, কিন্তু ডাই ইন এটা কি ভার্ব? এটা কিন্তু ভার্বাল ফ্রেজ, তাই না? ডাইড বাই, ডাইড ইন, লুক আফটার, টেক আফটার, হ্যাঁ, এই হচ্ছে ফ্যাক্টর। এবং ভার্বাল ফ্রেজটা সবসময় ভার্ব দিয়ে শুরু হবে। কি দিয়ে? তাহলে দেখেন, লুক মানে তাকানো, ফরওয়ার্ড মানে সামনে, আর টু মানে প্রতি। তাহলে তাকানো সামনে প্রতি তোমার জন্য আমি অনেক দিন ধরে, তাকানো সামনে প্রতি তোমার জন্য আমি অনেক দিন ধরে, এমন নাকি তিনটা মিলে একটা অর্থ? ওই কথা বলেন নাকি? তিনটা মিলে কয়টা অর্থ? একটা অর্থ। এটার অর্থ কি ভাইয়া বলেন তো? অপেক্ষা করা। লুক ফরওয়ার্ড টু মানে কি বলেন তো ভাইয়া? অপেক্ষা করা। তাহলে আই লুক ফরওয়ার্ড টু ইউ মানে আমি তোমার জন্য অপেক্ষায় আছি, বা ডট ডট প্রহর গুনছি। তাহলে তিনটা মিলে একটা ভার্বের কাজ করতেছে, জন্য এটার নাম ভার্বাল ফ্রেজ। ব্রেক ইনটু, দুইটা ওয়ার্ড মিলে একটা ভার্বের কাজ করতেছে, এই জন্য এটার নাম ভার্বাল ফ্রেজ। বেগার মানে হচ্ছে ভিক্ষা। বেগার মানে কি, মানে কি জন্য ভাইয়া? ভিক্ষা। আর ডেসক্রিপশন মানে কি ভাইয়া? তাহলে বেগার ডেসক্রিপশন মানে ভিক্ষা বর্ণনা, তার দুঃখ কষ্টের কথা ভিক্ষা বর্ণনা না। এক্স্যাক্টলি, তার দুঃখ কষ্টের কথা বর্ণনা করা যায় না, বা বর্ণনা তিত। ওটা বুঝছেন কিনা? তাহলে দুইটা ওয়ার্ড মিলে কয়টা ভার্বের কাজ করতেছে? এটাই হচ্ছে ফ্যাক্ট। ভার্বাল ফ্রেজটা অবশ্যই ভার্ব দিয়ে শুরু হবে, এবং একটা বেশি ওয়ার্ড মিলে ভার্বের কাজ করবে। দুইটা ওয়ার্ড কখনো বলবেন না, ওয়ার্ড বেশিও হইতে পারে, বুঝছেন তো? মানে মিনিমাম দুইটা ওয়ার্ড, কিন্তু আরো বেশিও হইতে। ক্লিয়ার? ওকে। তারপরে দেখেন, এই যে লুক ফর, লুক মানে তাকানো, ফর মানে জন্য। তাহলে রাজু তাকানোর জন্য গাড়ি, রাজু তাকানোর জন্য গাড়ি, ব্যাপারটা কেমন না রে পাগলা? তাহলে লুক ফর মানে হচ্ছে খোঁজ করা। তাহলে দুইটা মিলে কয়টা ভার্বের কাজ করতেছে? একটার বেশি ওয়ার্ড যদি ভার্বের কাজ করে তার নাম ভার্বাল ফ্রেজ। বুঝছেন তো? একটার বেশি ওয়ার্ড নাউনের কাজ করলে তার নাম নাউন। বলেন কি হবে? তাহলে একটা বেশি ওয়ার্ড ভার্বের কাজ করলে তার নাম কি হয়ে যাবে? একটার বেশি ওয়ার্ড যদি অ্যাডভার্বের কাজ করে তার নাম, একটার বেশি ওয়ার্ড কনজাংশনের কাজ করলে তার নাম কনজাংশনাল ফ্রেজ। এন্ড একটা কি জানো ভাই? এন্ড একটা কি? গুড, খেয়াল করেন, এন্ড একটা কি ভাই? কনজাংশন। কিন্তু যদি বলা হয় অ্যাজ ওয়েল এজ, অ্যাজ ওয়েল, এটা কিন্তু কনজাংশন না, কনজাংশনাল বোথ এবং এন্ড, এই দুইটা মিলে কি হয়ে যায় বলেন? কনজাংশনাল। সিঙ্গেল হইলে আলাদা জিনিস, কিন্তু ডাবল হইলেই কি? ফ্রেজ হয়ে যাবে। ওই তো কনজাংশনাল ফ্রেজ চলে আসছে। তাহলে একটা বেশি ওয়ার্ড কনজাংশন কাজ করলে তার নাম কনজাংশনাল। যেমন as soon as, as much as far as, and not, or rather, along with, together with, not only but also, both, and, either or, neither nor, no sooner had than। তাহলে একটা বেশি ওয়ার্ড কনজাংশনের কাজ করলে তার নাম হয়ে যায় কনজাংশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ। ওকে। তারপরে দেখেন ভাইয়া, এই যে তাহলে ফাইম as well as his father, কনজাংশন মানে হচ্ছে দুইটা বাক্যকে অথবা দুইটা নাউনকে মানে জোড়া লাগাবে। কি করবে? দুইটা নাউনকে জোড়া লাগাইতে পারেন, দুইটা নাউন ফ্রেজকে জোড়া লাগাইতে পারে, দুইটা নাউন ক্লজকে জোড়া লাগাইতে পারে, তাই না বলেন? দুইটা প্রোনাউনকে জোড়া লাগাইতে পারে, হি এন্ড শি, কি বলেন? এরকম। তাহলে খেয়াল করেন, এই যে ফাইম এবং হিজ ফ্রেন্ডকে জোড়া লাগাইছে, তাই না? তাহলে এটা কি হয়ে গেল? কনজাংশনাল ফ্রেজ। এটা একটা ক্লজ এবং এটা একটা ক্লজ। I drank water as much as I drink, আমি ততটুকু পানি পান করেছিলাম যতটুকু সম্ভব, বা আমি পেরেছিলাম। তাহলে দুইটা ক্লজকে জোড়া লাগাইছে as much as, তাহলে এটা কি হয়ে গেল ভাই বলেন? কনজাংশনাল। তার মানে একটা বেশি ওয়ার্ড যখন কনজাংশনে কাজ করে তখন তার নাম কনজাংশনাল। ইন্টারজেকশনাল ফ্রেজ আগে থেকে চিন্তা করেন তো কি হতে পারে? তার মানে একটার বেশি ওয়ার্ড যদি ইন্টারজেকশনে কাজ করে তার নাম ইন্টারজেকশনাল ফ্রেজ। যেমন ধরেন, ইন্টারজেকশনাল ফ্রেজ চিনার সবচেয়ে মজার একটা উপায় আছে, এটা কি থাকবে বলেন? চিহ্ন থাকবে। হোয়াট এ পিটি দ্য ম্যান ইজ ডেড, কি দুঃখ লোকটা মারা গেছে। তাহলে এই হোয়াট এ পিটি একটা চিহ্ন আছে এবং একটা বেশি ওয়ার্ড, কয়টা ওয়ার্ড? একটা বেশি ওয়ার্ড কাজ করতেছে ইন্টারজেকশন হিসেবে। তাহলে এটার নাম হয়ে গেল ইন্টারজেকশনাল ফ্রেজ। আমাদের সবচেয়ে ভয়ঙ্কর ফ্রেজ হচ্ছে ভাই প্রিপোজিশনাল ফ্রেজ। সবচেয়ে ভয়ঙ্কর ফ্রেজ কি ভাই?
বিশ্বাস করেন প্রিপোজিশনাল ফ্রেজ পড়ার সময় আপনাদের সবার ভয়ে কি যে অবস্থা হবে, এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ফ্রেজ। সবচেয়ে কি ফ্রেজ ভাই? এবং সবচেয়ে মানে পরীক্ষায় প্রেস লাগায় আর কি এই ফ্রেজটা, মানে এটা আসলে বেশিরভাগ স্টুডেন্টই পারে না, উল্টাপাল্টা হয়ে যায়। আচ্ছা, এটা একটু পরে পড়াই দিচ্ছি, টেনশন নাই। আচ্ছা দেখেন তো এটা কি হবে ভাই বলেন? এক্স্যাক্ট ইন্টারজেকশনাল ফ্রেজ। কেন? চিহ্ন আছে। কি আছে ভাইয়া? চিহ্ন আছে। তাহলে চিহ্ন থাকলে সেটা কি হবে? মানে নোট অফ এক্সক্লেমেশনের চিহ্ন থাকবে, এজন্য এটা হয়ে গেল ইন্টারজেকশনাল। আচ্ছা, এখানে একটার বেশি ওয়ার্ড আছে, এজন্য এটা ইন্টারজেকশনাল ফ্রেজ। এমন কেউ কি আছেন এখানে ইন্টারজেকশনের উদাহরণ দিতে পারবেন? একটা ইন্টারজেকশনের উদাহরণ দিতে পারবেন? পারবেন? ইন্টারজেকশনের উদাহরণ দিতে পারবেন কেউ? আরে ভাই, ইন্টারজেকশনাল ফ্রেজের উদাহরণ দিলাম আমরা। কেন? একটার বেশি ওয়ার্ড আছে এজন্য ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশন উদাহরণ দিতে পারবেন? আপনারা কিন্তু পারার কথা ছিল, কারণ নাসির স্যার প্রতিদিন কিন্তু আপনাদেরকে পড়ায়। আচ্ছা যাই হোক, তো ধরেন কথার কথা, আমাদের নাসির স্যার অনেকদিন ধরে আশা দিয়ে আসতেছেন যে সে একজনকে বিয়ে করবে। সে আর কেউ নয়, আচ্ছা বুঝে গেছেন। যাই হোক, তো পরিমণি। এখন সে ধরেন হঠাৎ করে আজকে নাসির স্যার বিয়ে করে ফেললো। বিয়ে করে সে লাইভে দেখাচ্ছে যে এটা আমার বউ, আমি ওনাকে আজকে বিয়ে করেছি। এখন এই লাইভ ধরেন পরিমণির কাছে চলে গেছে কথার কথা। আচ্ছা, এখন এটা শোনার পর পরিমণি কি বলবে বলেন তো? হোয়াট, নাসির স্যার ইজ ডেড? মানে সরি, মানে নাসির স্যার ডেড মানে তো নাসির স্যার বিয়ে করে ফেলছে, মানে তো মারা গেছে, মানে তার জীবন থেকে মারা গেছে। এই যে হোয়াট বললো, এটাই হচ্ছে ভাইয়া ইন্টারজেকশন। মানে বুঝছেন তো? হোয়াট, নাসির স্যার ইজ ডেড, মানে এখানে প্যানের জায়গায় নাসির স্যার হবে। ডেড মানে বিবাহিত, মানে তো মারা যাওয়া, হ্যাঁ, মানে মারা গেছে। নাসির স্যার ইজ ডেড মানে নাসির স্যার মারা গেছে, বা নাসির স্যার ইজ ম্যারিড। এই যে হোয়াট বলছে, এটাই হচ্ছে ভাই ইন্টারজেকশন। তাহলে একটা ওয়ার্ড হলে সেটা ইন্টারজেকশন। আর যদি বলা হয় হোয়াট এ পিটি, কি দুঃখ, দ্য ম্যান ইজ ডেড, তাহলে সেটা হয়ে যাবে ইন্টারজেকশনাল। তা বুঝছেন কিনা? মানে একটা ওয়ার্ড হলে সেটা ইন্টারজেকশন, কিন্তু একটার বেশি ওয়ার্ড যদি ইন্টারজেকশনের কাজ করে তার নাম হয়ে যায় ইন্টারজেকশনাল। এইটা হচ্ছে ফ্যাক্টর। ওলা আমার কি দুষ্টু। আচ্ছা আচ্ছা, এই যে এই সেই ভয়ঙ্কর ফ্রেজ, একটু লিখে রাখেন। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফ্রেজ। শুনেন না, আমার একটা হ্যাবিট ছিল, আমার স্যার মানে স্যার যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলতো আমি সবগুলো লিখে রাখতাম, এবং আমার বইতে এত লেখা ছিল, বইতে খাতায়। মানে আমি স্যার 1 ঘন্টায় মনে করেন যদি কথা 200 বলতো, 200টা কথা আমি ওই চিপায় মানে সিস্টেম করে স্যারের দিকে তাকায় থাকতাম, সিস্টেম করে সবগুলো ওয়ার্ডে লিখে ফেলতাম। বুঝছেন কি না? তো এই কথাটা আপনারা লিখলে আপনাদের ভালো হবে ইনশাআল্লাহ, কারণ নেক্সট টাইম যদি কাউকে পড়াইতে চান এই কথাটা বললে তার মধ্যে একটা ইফেক্ট তৈরি হবে। বুঝছেন কি না? কারণ এটা আপনার মনে নাও থাকতে পারে। তাহলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফ্রেজ কোনটা ভাই বলেন? প্রিপোজিশনাল ফ্রেজ। কেন প্রিপোজিশনাল ফ্রেজ ভয়ঙ্কর? খেয়াল করে দেখেন। প্রিপোজিশনাল ফ্রেজ চেনার উপায় হচ্ছে ভাইয়া, প্রিপোজিশন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে প্রিপোজিশন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে। যেমন ধরেন এটা একটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, খুব খেয়াল করেন, নাউন দিয়ে কি হয়েছে? প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে। প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে। তার মানে এটা হচ্ছে প্রিপোজিশন ফ্রেজের সীমানা। মনোযোগ, এটা হচ্ছে প্রিপোজিশন ফ্রেজের সীমানা, এটা হচ্ছে প্রিপোজিশন ফ্রেজের। তাহলে প্রিপোজিশন দিয়ে যদি শুরু হয় কোন একটা ফ্রেজ, খুব মনোযোগ, ভার্বাল ফ্রেজ কি দিয়ে শুরু হবে? ভার্ব দিয়ে। হয় কি দিয়ে? ভার্ব দিয়ে শুরু হবে। তারপরে প্রিপোজিশনাল ফ্রেজ কি দিয়ে শুরু হবে? তাহলে প্রিপোজিশন দিয়ে যদি শুরু হয় আর শেষে থাকবে নাউন, শেষে কি থাকবে? নাউন। রুম, নাউন। টেবিল কি ভাইয়া? খুব মনোযোগ। তাহলে প্রিপোজিশন দিয়ে যদি শুরু হয়, নাউন দিয়ে যদি শেষ হয়, তার নাম হয়ে যায় পিপি। তার নাম কি হয়? প্রিপোজিশনাল ফ্রেজ। এবং মজার ব্যাপার হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ফ্রেজ, কারণ প্রিপোজিশনাল ফ্রেজ বেশিরভাগ সময় প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে বাক্যে কাজ করে। ও মনোযোগ, প্রিপোজিশনাল ফ্রেজ বেশিরভাগ সময় বাক্যে প্রিপোজিশন হিসেবে কাজ করে, বেশিরভাগ সময় কাজ করে অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল। এই জন্য এটাকে ভাই ভয়ঙ্কর বলছি। আমি আবার বলছি, প্রিপোজিশন দিয়ে যদি শুরু হয়, নাউন দিয়ে যদি শেষ হয়, তাহলে এটার নাম প্রিপোজিশনাল ফ্রেজ। কোন ফ্রেজ? এবং প্রিপোজিশনাল ফ্রেজ 2 ধরনের হয়। কয় ধরনের? এক ধরনের হচ্ছে ভাই প্রিপোজিশন দিয়ে শুরু হবে, প্রিপোজিশন দিয়ে শেষ হবে, এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ। মনোযোগ প্লিজ, একটু মনোযোগ প্লিজ প্রিয় ভাই বোন আমার। প্রিপোজিশন দিয়ে শুরু হবে, প্রিপোজিশন দিয়ে, এটাও প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ 2 ধরনের, একটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে, আর আরেকটা হচ্ছে ভাই প্রিপোজিশন দিয়ে শুরু হবে, প্রিপোজিশন দিয়েই শেষ হবে। ভাই বুঝছেন তো আমার মতে? প্রিপোজিশন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে, এটা হচ্ছে প্রিপোজিশন ফ্রেজের একটা ধরন। আর আরেকটা ধরন হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু হবে, প্রিপোজিশন দিয়েই। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজের যেই ধরনটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়, নাউন দিয়ে শেষ হয়, প্রিপোজিশন দিয়ে শুরু হয়, নাউন দিয়ে শেষ হয়, প্রিপোজিশন দিয়ে শুরু হয়, নাউন দিয়ে, এটা ভয়ঙ্কর। এটা বেশিরভাগ সময় প্রিপোজিশন হিসেবে কাজ করে না, এটা কাজ করে হয় অ্যাডজেক্টিভ নাইলে অ্যাডভার্ব, হয় অ্যাডজেক্টিভ নাইলে। এই জন্য এটা ভয়ঙ্কর, আপনি বুঝতেই পারবেন না যে কখন অ্যাডজেক্টিভ কখন অ্যাডভার্ব। কিন্তু আজকে ভাই শিখাই দিব ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই, খুব খেয়াল করেন। বাজেটটাকে টাইট দিব না স্যার? হ্যাঁ ভাই, বাজেটটাকে বাজেট
একটু আবার বলেন না মানে ওই যে ইয়া আগে বললেন না স্যার নাউন এবং নাউন মাঝখানে টাইম দেওয়ার দরকার নেই এখানে কি স্যার ইন দ্য রুম যে ইয়ার শেষে প্রিপোজিশনের পরে যে দা আছে ওটা বলতে মাঝখানের কথা বলছি স্যার যেমন দা আছে আর্টিকেল বলছে আচ্ছা ভাইয়া মাঝখানে কেন বলছেন? ইন কি ভাইয়া মাঝখানে? শুরু মাঝখানে? না আমি লায়ের কথা বলছি স্যার এইটা ভাইয়া নাউন ফ্রেজ। পুরোটা এক্সপ্রেশন এটা কি ভাইয়া? খুব মনোযোগ দেখেন, আমরা একটু পরে এমন একটা জিনিস দেখাবো ইনশাআল্লাহ, আপনাদের কলেজেটা মানে খুব মানে মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, মানে প্রত্যেকটা ওয়ার্ড বিশ্লেষণ করে দেখাবো একটু পরে, হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে ফাইন, এটুকু নাউন ফ্রেজ, এটুকু কি ভাইয়া? এই সন্দেহ নাউন ফ্রেজ, কিন্তু এটা কি ভাইয়া? একটু খেয়াল করে দেখেন এখানে, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজের একটা ধরন হচ্ছে ভাই, খুব খেয়াল করেন, প্রিপোজিশন দিয়ে শুরু হবে নাউন দিয়ে, প্রিপোজিশন দিয়ে শুরু হবে নাউন দিয়ে, প্রিপোজিশন দিয়ে শুরু হবে নাউন দিয়ে, এটা একটা ধরন। আরেকটা ধরন হচ্ছে ভাই এই প্রিপোজিশন দিয়ে শুরু হবে প্রিপোজিশন দিয়ে, প্রিপোজিশন দিয়ে শুরু হবে প্রিপোজিশন দিয়ে, প্রিপোজিশন দিয়ে শুরু হবে প্রিপোজিশন দিয়ে, তাহলে প্রিপোজিশন দিয়ে শুরু হবে প্রিপোজিশন দিয়ে শেষ হবে। এই যে ধরনটা, এটার ভাই নাম দিয়েছি ভাই 100% খাঁটি গরুর দুধ, দুরো খাঁটি প্রিপোজিশনাল ফ্রেজ, খাঁটি প্রিপোজিশনাল। তার মানে যদি কোনো কারণে পরীক্ষা এটা চলে আসে, আপনি খুবই ভাগ্যবান অথবা ভাগ্যবতী মানে হচ্ছে, আরে বতী না, ভাগ্যবতী, শুনেন না? তো এইটা যদি হয় যে প্রিপোজিশন দিয়ে শুরু হয় প্রিপোজিশন দিয়ে শেষ হয়, তাহলে এটা 100% খাঁটি প্রিপোজিশনাল ফ্রেজ। এই কারণে এটা এই পৃথিবীতে আর কিছু হইতে পারে না। খুব মনোযোগ, শুরু থেকে আমরা পড়াচ্ছিলাম যে জিরান ফ্রেজ নাউন ফ্রেজ দুইটাই হইতে পারে, তাই না? ইনফিনিটিভ ফ্রেজ নাউনও হইতে পারে, ইনফিনিটিভ হইতে পারে, আবার অ্যাডভার্বিয়াল হইতে পারে। আচ্ছা, কিন্তু এটা হচ্ছে ভাই একদমই খাঁটি। তার মানে যদি প্রিপোজিশন দিয়ে শুরু হয় প্রিপোজিশন দিয়ে শেষ হয়, প্রিপোজিশনাল ফ্রেজের এই যে ফর্মটা বা এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে 100% খাঁটি। এটা এই পৃথিবীতে আর কোনো কিছু অসুযোগ নাই। পরীক্ষায় আসলে এটা 100% প্রিপোজিশনাল ফ্রেজ দেখাবেন, কি দেখাবেন? এটুকু বুঝছেন কিনা আল্লাহর রহমতে? তাহলে প্রিপোজিশন দিয়ে শুরু হইলে প্রিপোজিশন দিয়ে শেষ হলে এটা আর কিচ্ছু হবে না, আর কিছু হওয়ার সুযোগ না। এটা নিঃসন্দেহে প্রিপোজিশনাল। কিন্তু ভাইয়া যদি প্রিপোজিশন দিয়ে শুরু হয় আর নাউন দিয়ে শেষ হয়, এটা ভয়ঙ্কর। এটা কি ভাইয়া? এটা কি ভাইয়া? ভয়ঙ্কর। বলেন ভাইয়া, এত তাড়াতাড়ি ফুল দিয়ে রাখছি। আচ্ছা, আরেকটু নজর রেখে কষ্ট করে বন্ধ না হয় তার আগে আমরা সিস্টেম করে দিব। আচ্ছা, এইটুকু তো আল্লাহর মধ্যে ক্লিয়ার। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজের একটা ধরন, প্রিপোজিশন দিয়ে শুরু হবে নাউন দিয়ে শেষ হবে, এটা ভয়ঙ্কর। আর প্রিপোজিশন দিয়ে শুরু হলে প্রিপোজিশন দিয়ে শেষ হলে এটা কোনো চিন্তা নাই, 100% খাঁটি প্রিপোজিশনাল। ওকে, তারপরে দেখেন আমার এইখানে একটা বিষয়, এটা কি দিয়ে শুরু হয়েছে ভাইয়া? শেষ হচ্ছে কি দিয়ে? কি দিয়ে শুরু হয়েছে ভাইয়া? প্রিপোজিশন দিয়ে। শেষ হয়েছে কি দিয়ে ভাইয়া? এটা কোন ভার্সন মনে আছে তো? ভয়ঙ্কর ভার্সন। কোন ভার্সন? এখন ফ্যাক্ট হচ্ছে কখন বুঝবো আমরা এটা হয় অ্যাডজেক্টিভ হবে আর না হয় কি হবে ভাইয়া? এখন কখন অ্যাডজেক্টিভ এবং কখন অ্যাডভার্ব কিভাবে বুঝবো? 1 সেকেন্ডের মধ্যে বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওই বলবো, একটু ভাইয়ের দিকে তাকান। এই যে ভার্বের সাথে কার সম্পর্ক ভাইয়া? অ্যাডভার্বের সম্পর্ক। ভার্বের সাথে কার সম্পর্ক? আচ্ছা, একটু দেখে দেখে বলবেন প্লিজ। নাউনের সাথে কার সম্পর্ক প্রিয় ভাই বোন আমার? এটা কি নতুন না পুরান কথা? খুব মনোযোগ আপনার। ভার্বের সাথে কার সম্পর্ক আর নাউনের সাথে কার সম্পর্ক? এক্সাক্ট। তাহলে খেয়াল করে দেখেন, কোন একটা প্রিপোজিশনাল ফ্রেজের আগে, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, কোন ফ্রেজ? তো কোন একটা প্রিপোজিশনাল ফ্রেজের আগে এখানটাতে কি যেন আছে? যদি ভার্ব থাকে তাহলে এটা অ্যাডভার্বিয়াল হয়ে যাবে। এখন এই টাইপের 1 লাখ দিলে পারবেন না ইনশাআল্লাহ? বুঝেন না এমন নাই। কোন একটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে, জাস্ট একটু খেয়াল করে দেখবেন ভার্ব আছে না নাউন আছে? ভার্ব আছে নাকি? এখানে কি আছে ভাইয়া? এই টাইপের যতগুলো আছে এই পৃথিবীতে সব অ্যাডভার্বিয়াল। কি হয়ে যাবে? অর্থাৎ পরীক্ষা যদি অপশনে থাকে প্রিপোজিশনাল এবং যদি থাকে কথা অ্যাডভার্বিয়াল, কি দেখাইতে হবে বলেন? অ্যাডভার্বিয়াল না থাকলে প্রিপোজিশনাল দাগানো। ওকে ফাইন। এখন খেয়াল করে দেখেন, এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ। কোন ফ্রেজ? কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজের আগে কি আছে ভাইয়া? এখানে নাউন। তাহলে নাউনের সাথে কার সম্পর্ক? তাহলে কোন প্রিপোজিশনাল ফ্রেজের আগে যদি নাউন থাকে, কি থাকে? এটা নিঃসন্দেহে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এখন বলেন, চিন্তা সমস্যা হবে আল্লাহর মতে? এই টাইপের 1000 1 লাখ দিলে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি আবার বলছি, ভার্বের সাথে অ্যাডভার্বের সম্পর্ক। এই জন্য কোন একটা প্রিপোজিশনাল ফ্রেজের আগে ভার্ব তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল। কি হয়ে যাবে? অ্যাডভার্বিয়াল। আচ্ছা, আমি প্রমাণ করে দেখাই কেন অ্যাডভার্বিয়াল। দ্য বুক ইজ অন দ্য টেবল। বইটা টেবিলে আছে। কোথায় আছে? খেয়াল করে দেখেন, বইটা কোথায় আছে ভাইয়া? আর কোথায় দিয়ে প্রশ্ন অ্যাডভার্ব পাওয়া? এই জন্য জন্মগত প্রিপোজিশন হইলেও এটা অ্যাডভার্ব হয়ে গেছে। কি হয়ে গেছে? অ্যাডভার্ব হয়ে গেছে। কর্মদোষে মানে না, কর্মগুণে। আচ্ছা শুনুন না, তারপরে দেখেন ভাইয়া, এই যে এখানে
এই যে এইটা প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু এই প্রিপোজিশনাল ফ্রেজটা মডিফাই করতেছে নাউন কে, কাকে বলেন? দা বয় ইন দা রুম ইজ মাই ব্রাদার। এই দুনিয়ার সব ছেলে কি আমার ভাই? সব ছেলে কি আমার ভাই? মানে পৃথিবীর সব ছেলে কি আমার ভাই? সব ছেলে কি আমার ডট ডট ডট? আবার ডট ডটে বুঝে, ওরে বাবা কি মুচকি আছে ভাই রে ভাই। আচ্ছা শুনেন না, তাহলে সবাই আমার ভাই না, অথবা সবাই আমার বাবা না, অথবা সবাই আমার স্বামী না। যেই ছেলেটা রুমে আছে, কোন ছেলেটা বলেন? ইন দা রুম মানে রুমে আছে। ইন দা রুম মানে কি আছে ভাইয়া? রুমে আছে। তাহলে দা বয় ইন দা রুম, যেই ছেলেটা রুমে আছে সে আমার ভাই। সব ছেলে আমার ভাই না। তাহলে এই অংশটুকু বা এই ফ্রেজটুকু মডিফাই করতেছে কাকে বলেন ভাইয়া? নাউনকে। কাকে? আর নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে কার? এই জন্য ভাইয়া এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, কারণ এই অংশটুকু নাউনকে মডিফাই করছে, নাউনকে মডিফাই করছে। এইখানে একটা ব্যাপার, একটা বুদ্ধি শিখে দিই, সেটা হচ্ছে ভাইয়া জন্মগত হবে কিন্তু কর্মগত হবে। চাইলেও আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজকে কখনো বাদ দিতে পারবেন না। অ্যাডভার্বিয়াল ফ্রেজকে বাদ দেওয়া যায়, একটু লিখে রাখতে পারেন যদি আপনাদের সময় থাকে। ইনশাআল্লাহ সময় থাকলে লিখে না, কষ্ট না হবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজকে বাক্য থেকে বাদ দেওয়া যায় না। যেমন ধরেন কথা ভাই যদি এটুকু কেটে দিয়ে দেখেন বাক্য হয়। দা বুক ইজ, বইটা হয়। দা বুক ইজ, বইটা হয়। ওই বাক্য হইছে? আচ্ছা, কিন্তু আমি যদি বলি কথা হি ইজ এ কথা গুড বয়, হি ইজ এ, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি গুড বাক্য থেকে বাদ দিলাম, বাক্যের কোনো সমস্যা হয়েছে? খুব বেশি সমস্যা হয়নি। খেয়াল করে দেখেন কেন সমস্যা হয় নাই। সে আগেও বেটা ছিল, এখন কি মানে আগেও ছেলে ছিল, এখনো কি ভাইয়া? হয়তো ভালোটা বাদ করছে, কিন্তু হি ইজ এ গুড বয়, হি ইজ এ বয়, মানে তার বাক্যের খুব বেশি সমস্যা হয়। তার মানে চাইলে অ্যাডজেক্টিভকে বাক্য থেকে বাদ দেওয়া। মজার ব্যাপার হচ্ছে যেমন অ্যাডজেক্টিভকে বাক্য থেকে বাদ দেওয়া যায়, অ্যাডজেক্টিভ ফ্রেজকেও বাক্য থেকে বাদ দেওয়া যায়, অ্যাডজেক্টিভ ক্লজকেও বাক্য থেকে বাদ দেওয়া। মনোযোগ, আবার অ্যাডজেক্টিভকে বাক্য থেকে বাদ দেওয়া যায়, অ্যাডজেক্টিভ ফ্রেজকেও বাদ দেওয়া যায়, অ্যাডজেক্টিভ ক্লজকেও বাক্য থেকে বাদ দেওয়া দিলেও পরিপূর্ণ বাক্য পাওয়া। খেয়াল করে দেখেন ভাইয়া, এই যে দেখেন ইন দ্য রুম, ইন দ্য রুম, ইন দ্য রুম, এই ইন দ্য রুম এটার আগে নাউন আছে, এটা একটা লজিক যে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এটা কি ক্লজ ভাইয়া? এবং আরেকটা লজিক হচ্ছে ভাইয়া চাইলে এটাকে বাক্য থেকে দেখেন তো বাক্য হয় নাকি ভাই? বুঝছি আল্লাহর মতে, এটুকু বলেন। আমি বলছিলাম সারা জীবনের বেস্ট ক্লাস হবে ইনশাআল্লাহ। দেখেন দ্য বুক ইজ বাক্য হয় না, কারণ অ্যাডভার্বিয়াল ফ্রেজকে কখনোই বাক্য থেকে বাদ দেওয়া যায় না। কিন্তু চাইলে আপনি অ্যাডজেক্টিভ ক্লজকে বাক্য থেকে বাদ দিতে পারেন। দ্য বয় ইজ মাই ব্রাদার, ছেলেটা আমার ভাই, ছেলেটা আমার। আরে ভাই এই যে রুমে থাকুক আর বাইরে থাকুক, আমার ভাই, আমার ভাই, ভাই আমার ভাই ছাদের উপরে থাকুক, আপনার সমস্যা? তাহলে ভাই আমার, তাহলে বুঝছেন তো আল্লাহর মতে? তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজকে বাক্য থেকে বাদ দেওয়া, এটা আরেকটা লজিক আছে। এখন আমরা একটা মজার জিনিস দেখবো, যেটা ওই যে বলছিলাম কলিজা ঠান্ডাকারী। মনোযোগ দিবেন সবাই, হ্যাঁ? এই বাক্যটা একটু লিখবেন প্লিজ সবাই। হি ইজ এট দ্য পয়েন্ট অফ ডেথ, লিখেন কষ্ট করে। সবাই একটু লিখেন ভাই, হ্যাঁ বাক্যটা। হি ইজ এট দ্য পয়েন্ট অফ ডেথ। যে মজার জিনিসটা দেখাবো সেটা হচ্ছে দেখেন ভাইয়া, এই ওয়ার্ডটা কি যেন ভাইয়া? আমার মাথা ডেথ আমি পড়তে পারি না। ভাইয়ের কথা বুঝছেন তো আল্লাহর রহমতে? মানে আমরা ওই যে সবগুলা জিনিস দেখবো, যে ফ্রেজ, ওয়ার্ড, ক্লজ সব দেখবো এক বাক্যে, হ্যাঁ সব দেখবো, মানে তিনটা গুলি। তাহলে এটা হচ্ছে ভাইয়া নিঃসন্দেহে নাউন। নিঃসন্দেহে কেন? প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড আছে নিঃসন্দেহে। এটা কি যেন ভাইয়া? এটা কি যেন ভাইয়া? গুড, মাশাআল্লাহ, নাউন আছে। আর্টিকেল পরে একটা ওয়ার্ড থাকলে কি হয়? এটা কি যেন ভাইয়া? গুড, মাশাআল্লাহ। এটা কি যেন ভাইয়া? এটা কি যেন ভাইয়া? এটা কি যেন ভাইয়া? খুব মনোযোগ। তাহলে এটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড। খেয়াল করে দেখেন তো, আমরা বলছিলাম ওয়ার্ড 8 প্রকার। কোন ওয়ার্ড কি 8 প্রকারের বাইরে গেছে না ভিতরে আছে? মানে তাহলে প্রত্যেকটা ওয়ার্ড পার্টস অফ স্পিচের মানে ওয়ার্ড 8 প্রকার, ওইটার ভিতরে আছে। নাউন, প্রোনাউন, ডট 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 ডট, এর ভিতরে আছে, বাইরে যাওয়ার কোনো সুযোগ। ওকে, এখন খেয়াল করে দেখেন, আমরা আবার একটু ফ্রেজে চলে যাব। এই যে অফ ডেথ, এটা কোন ধরনের ফ্রেজ? আরে ভাই জন্মগতভাবে বলেন না। গুড, জন্মগতভাবে এটা কোন ফ্রেজ ভাই বলেন? খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গেল। কি হয়ে গেল? আমি একটু নিচে দাগ দিই, সুবিধা হবে।
এটা হয়ে গেল প্রিপজিশনাল ফ্রেজ। কোন ফ্রেজ? প্রিপজিশনাল ফ্রেজ। আচ্ছা, এখন যদি ভাই আমি আরেকটু আগাই কথার কথা, যদি আমি বলি এইটুকু কোন ধরনের ফ্রেজ? আরে ভাই নাউন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, দেখে দেখে বলেন মিয়া। আমার কথা বুঝছেন কিনা? যে নাউন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। ভাইয়ের কথা বুঝছেন কিনা? একটু মনোযোগ দেন। আপনারা কোন একটা ফ্রেজ কিভাবে নির্ণয় করতে হয় কি চিন্তা করছিলেন? সত্যি করে বলেন। আপনারা কিন্তু অন্যদিকে চিন্তা করছেন, রাগ করেন না। কেন জানেন? আমি বলি, আমি যেই চিন্তা শিখেছিলাম এই চিন্তা করেন না। কেন? আমি যেই চিন্তা শিখেছিলাম এই চিন্তা করলে আপনারা ভাবতেন নাউন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। ও জি স্যার। রাগ করেন না আমার সাথে ভাই, প্লিজ। আমি আবার ধরাই দিচ্ছি, এরপরে পারবেন ইনশাআল্লাহ। একবার হোঁচট খেয়েছেন, তারপরে পারবেন। কারণ আপনি এটা যে কোন ফ্রেজ আমি জিজ্ঞেস করার সাথে সাথে আপনি কি চিন্তা করছেন, আমি এতক্ষণ কি শিখাইছি, আপনি তো মাঝে গিয়েছেন, দেখার টাইম নিয়ে রাখার দরকারও। আপনি দেখবেন কি দিয়ে শুরু হয়েছে, কি দিয়া। ভাইয়ের কথা বুঝছেন তো? আল্লাহর মধ্যে বুঝা শেষ? টাইম দিয়ে ফেলাইছি। বলেন বুঝা শেষ? গুড। আচ্ছা, খুব মনোযোগ। আচ্ছা ভাই, আমি যদি এইটুকু দাগাই, খেয়াল করে দেখেন এইটা কোন ধরনের? আলহামদুলিল্লাহ বলেন। এবার আমি মানবই না, সবাই একেবারে ইন্ডিভিজুয়ালি আলহামদুলিল্লাহ বলেন। 5 জন আলহামদুলিল্লাহ বলছে, বাকি 2 জন ভাবছে আমরা না বললে সমস্যা নাই, স্যার তো বুঝবো না। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বলেন বুঝছেন তো? কারণ এবার আপনাদের মাথা আলহামদুলিল্লাহ কাজ করছে। আলহামদুলিল্লাহ, কারণ আপনারা চিন্তা করছেন আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে। এখন কি বুঝতেছেন আল্লাহর মধ্যে মাথা কাজ করতেছে? আপনি বিশ্বাস করেন, পৃথিবীর যত কঠিন জিনিস হোক, আপনি যখন মাথাকে কাজ করাইতে পারবেন দেখবেন যে ইজি হয়ে যাবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? দেখেন এখন কিন্তু মাথা কাজ করবে, কারণ এখন সবাই চিন্তা করছেন আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে। তাহলে এটাও কোন ফ্রেজ হয়ে গেল? আর এটা কি ছিল যেন? এটাও সরি নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। তাহলে এটাও নাউন ফ্রেজ, এটাও নাউন ফ্রেজ, কিন্তু এটা ছিল প্রিপজিশনাল ফ্রেজ। ওকে, পরে আসতেছে। আচ্ছা ভাই, এইটা যদি আমি দাগাই, খুব খেয়াল করে দেখেন, এটা কোন ফ্রেজ? প্রিপজিশনাল। গুড, মাশাআল্লাহ। কেন প্রিপজিশন দিয়ে শুরু হইছে? জন্ম পরিচয় আগে বলেন, আমরা কর্ম পরিচয় যাচ্ছি পরে। হ্যাঁ, ওকে। তাহলে প্রিপজিশন দিয়ে শুরু হইছে, তাহলে এটা কোন ফ্রেজ হয়ে গেল জানো? গুড, প্রিপজিশনাল ফ্রেজ। আচ্ছা, এখন আমরা যদি পুরোটা চিন্তা করি তাহলে এটা একটা ক্লজ, অলরেডি বুঝে গেছেন হয়তো। মানে পুরোটাই যদি চিন্তা করি তাহলে কি হয়ে যাবে? ক্লজ। কেন? সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। নাউন ক্লজ না, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, সেই হিসাবে ক্লজ হয়ে যাবে। এখন ফ্যাক্ট হচ্ছে দেখেন, এই যে অফ ডেথ কোন একটা প্রিপজিশনাল ফ্রেজ আগে কি আছে ভাইয়া? নাউন থাকলে সাধারণত সেটা কি হয়ে যায় বলেন? মানে কর্ম পরিচয় নিয়ে চলে আসে আমরা, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যায়। খুব মনোযোগ। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, যদি আমরা এইটুকু দাগাই, ধরেন আবার বলে প্রিপজিশনাল, মন ডাকা আমার মাথা 100% খাঁটি প্রিপজিশনাল ফ্রেজ, 100% খাঁটি প্রিপজিশনাল। প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, প্রিপজিশন দিয়ে কোনটা ভাইয়া? 100% স্যার, তার যদি জাত শুদ্ধ দিতেন তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতো না। ওটা যাচ্ছি তো পাগলা, আমরা যাই নাই তো, শেষ করি নাই তো, আমরা শুরু করছি। আমরা কি, আমি কি বলছি ভাই শেষ আয় চেঞ্জ করি স্লাইড? শেষ করছি, মাত্র শুরু হয়েছে। আচ্ছা, তারপর দেখেন, তাহলে এটা 100% কি হয়ে গেল? খাঁটি প্রিপজিশনাল। তাহলে বাক্য একটা, মানে বাক্যটা কি খুব বড়, মানে 10 লাইন 20 লাইন? বাক্যটা ছোট এবং অল্প একটু জায়গা, কিন্তু আমরা কি অনেকগুলো জিনিস দেখতেছি আল্লাহর মতে। ওকে, এখন দেখেন ফাইনালি আমরা যেটা বের করেছিলাম, যে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত যেটা আমরা বের করছিলাম, যে প্রিপজিশনাল ফ্রেজ। কোন ফ্রেজ বলছিলাম? কিন্তু খেয়াল করে দেখেন, কোন একটা প্রিপজিশনাল ফ্রেজের কি থাকে ভাইয়া? ওই যে আগেই লিখে রাখছি আমরা, ভার মনে আছে? তখন সেটা কি হয়ে যাবে বলেন? তার মানে কোন একটা প্রিপজিশনাল ফ্রেজের আগে যদি ভার্ব থাকে তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল। এখন অপশনে কোনো কারণে কথার কথা, এত কিছু বিশ্লেষণ করার পর আমরা দেখলাম অপশনে কথার কথা অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাই। যখন আমরা কি দেবো ভাইয়া? আর থাকলে অবশ্যই কি দিতে হবে? এটুকু বুঝছে কে কে আল্লাহর মধ্যে কমেন্টে কে কে লিখি কয়েকবার, কারণ অনেকক্ষণ বুঝেই দিতে হবে ভাই। কে 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 ক্লিয়ার হচ্ছে বলেন, সেরা ক্লাস পেয়েছেন সত্যি করে বলেন তো। ওই ওকে ভাই। আচ্ছা, তারপরে দেখেন আমরা আরেকটু বিশ্লেষণ করব। আমি একটু স্মরণ করে দিচ্ছি এখন, জাস্ট আপনাদেরকে আমি প্রশ্ন ছুড়ে দিব, সবাই আনসার করবেন। কোন একটা প্রিপজিশনাল ফ্রেজের আগে যদি ভার্ব থাকে তাহলে সেটা হয়ে যাবে, কারণ ভার্বের সাথে অ্যাডভার্বের সম্পর্ক, ভার্বের সাথে। ওকে, কোন একটা প্রিপজিশনাল ফ্রেজের আগে যদি নাউন থাকে নিঃসন্দেহে, কারণ নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক। এটা একটা ফ্যাক্ট। পরীক্ষায় যদি মানে অ্যাডভার্বিয়াল এবং প্রিপজিশনাল দুইটাই থাকে, আমরা অবশ্যই অ্যাডভার্বিয়াল নিব। কি নিব? বুঝছেন তো? ওই যে তখন আর কি, যদি অ্যাডভার্বিয়াল না থাকে সেক্ষেত্রে প্রিপজিশনাল দাগানো যাবে। আচ্ছা, কোন একটা প্রিপজিশনাল ফ্রেজের আগে যদি নাউন থাকে নিঃসন্দেহে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। প্রিপজিশনাল দুইটাই থাকলে কি দাগাবো? দেখে দেখে বলেন, অ্যাডজেক্টিভ। কি দাগাবো? কোনো কারণে অ্যাডজেক্টিভ না থাকলে ভাই এইটুকু বুঝছেন আল্লাহর মতে? পরীক্ষায় যেমনে প্রশ্ন আসে হুবহু ওই জিনিসটাকে একটু দেখতে চাই, মানে পরীক্ষা কিভাবে আমাদেরকে আটকে এবং হুবহু কেমনে আসে।
এখন দেখবো আমরা সম্মানিত দর্শক মণ্ডলী, একদম পরীক্ষা যেমন প্রশ্ন আসে হুবহু হইল। একটু অপেক্ষা করেন, আমি চলে আসতেছি। হুবহু ওইভাবে যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসে আর আমাদের স্টুডেন্টদেরকে আটকায়, একদম হুবহু ওইভাবে যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসে আমাদের। ভাইয়া একটু খেয়াল করে দেখেন, শুনেন না ভাইয়া, একটু মনোযোগ দেন। তাহলে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে নাউন দিয়ে, তাহলে মানে সাথে সাথে মাথার মধ্যে কাজ করবেন। এটা ভয়ঙ্কর ভার্সন। এটা কোন ভার্সন? এরপরে আপনি চিন্তা করা শুরু করেন, আগে কি আছে, আগে কি আছে আগে। তাহলে কি হয়ে গেল? অ্যাডভার্বিয়াল প্রিপোজিশনাল দুইটা আছে। বেশিরভাগ প্রবলেম দেখায় কি, কিন্তু আমরা প্রিপোজিশন দেখাবো না, আমরা কি দেখাবো? মাশাআল্লাহ। তারপরে দেখেন এটা কি, এটা প্রশ্নটা কি সেম না ভিন্ন? সেম। মানে কেমনে পরীক্ষা প্রশ্ন বানায়, কেমনে আটকায় দেখে। তাহলে এখানেও কি আছে আগে, তাহলে কি হয়ে গেল? তাহলে নিঃসন্দেহে কি হবে, অ্যাডভার্ব দেখাইতে হবে, কিন্তু অপশনে তাহলে সেক্ষেত্রে কি দেখাইতে হবে? বুঝছেন তো আল্লাহর রহমতে? মাথা কাজ করে। এইটা কিন্তু কাজ করানোর জন্য রাখছি। ওকে ফাইন। প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে নাউন দিয়ে। জন্মগত হবে প্রিপোজিশন, জন্মগত হবে। জন্ম পরিচয় জানাও কিন্তু ভালো, কিন্তু এখানে প্রিপোজিশনাল ফ্রেজের আগে কি আছে ভাইয়া? নাউন থাকলে এটা কি হয়ে যাবে? তাহলে প্রিপোজিশন কি দাগানো যাবে? কিন্তু বেশিরভাগ প্রমাণ কি দাগায়? আজকের পর থেকে প্রিপোজিশন দাগাবো আমরা, কি দাগাবো? সেম না ভিন্ন? এই প্রশ্ন দুইটা সেম প্রশ্ন। আগে কি আছে ভাইয়া? মানে প্রিপোজিশনাল ফ্রেজের আগে কি আছে? এটা কি হয়ে গেল? এটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, কিন্তু অপশনে অ্যাডজেক্টিভ না থাকলে বুঝছি আল্লাহর রহমতে এটুকু। মানে পরীক্ষায় মানে সীমানা এবং পরীক্ষা যেমনে আসে হুবহু ওইভাবে দেখলাম। আলহামদুলিল্লাহ বলেন, এর কথা বুঝছেন কিনা? সীমানা দেখলাম, মানে এটার সীমানা কতটুকু আর কি, কিভাবে প্রশ্নটুকু আসে বা বানায়, এবং পরীক্ষা যেমনে প্রশ্ন আসে হুবহু ওইভাবে দেখা দিলাম। তাহলে এভাবে আসলে পরীক্ষা প্রশ্নগুলো বানায় এবং আমাদেরকে আজকে পর জীবন আটকাইতে পারবে। পারবো ইনশাআল্লাহ? ওই ক্লিয়ার ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা পারবো ইনশাআল্লাহ? গুড। অ্যাডভার্বিয়াল আশা করি আটকাবে না ইনশাআল্লাহ, আশা করি পারবেন ইনশাআল্লাহ। যতটুকু পড়াইছি বিশ্বাস করেন, মানে যেই জায়গাটুকু দিয়ে আমি গেছি এইটুকুর মধ্যে আর কেউ আটকাতে পারবে না, আমার বিশ্বাস ইনশাআল্লাহ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ পড়ার দরকার নেই, আলহামদুলিল্লাহ বলেন। অলরেডি আমাদের পড়া হয়ে গেছে, অলরেডি আমাদের মজার ব্যাপার হচ্ছে একমাত্র অ্যাডভার্বিয়াল ফ্রেজ এই পৃথিবীতে, মানে একমাত্র ফ্রেজ যেটার নিজস্ব কোনো চেহারা নাই, নিজস্ব কোনো হলো বারাইচ্চা। হ্যাঁ কি ভাইয়া? পট্টাইল্লা বলতো আগে মানুষ, হ্যাঁ পট্টাইল্লা উঠুই, হ্যাঁ। তার মানে তার নিজস্ব কোনো চেহারা, অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ গুলোই অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করে। খুব মনোযোগের সাথে খেয়াল করে দেখেন, অ্যাডভার্বিয়াল ফ্রেজের নিজস্ব কোনো চেহারা নাই, খুব মনোযোগ দিয়ে দেখেন। এই নিজস্ব কোনো চেহারা নাই, মানে এই দেখেন প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে নাউন দিয়ে, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে নাউন দিয়ে, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে নাউন দিয়ে। খেয়াল করছেন নিজস্ব কোনো চেহারা আছে? সবগুলো প্রিপোজিশনাল ফ্রেজ। কোন ফ্রেজ? সবগুলো প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু আগে ভার্ব থাকবে। কি থাকবে? এটা একটা লজিক। আর একটা হচ্ছে ওই যে কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া। তারপরে খেয়াল করে দেখেন অ্যাডভার্বিয়াল ফ্রেজের নিজস্ব কোনো চেহারা, বাইরে কথা বুঝছেন তো? অ্যাডভার্বিয়াল ফ্রেজের নিজস্ব কোনো চেহারা, জাস্ট প্রিপোজিশনাল ফ্রেজগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করে। এই জন্য বললাম যে বলেন আলহামদুলিল্লাহ, কারণ অলরেডি আমাদের পড়া শেষ। ওই যে দেখেন পড়া শেষ কিনা, এই যে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শুরু হয়েছে, আগে কি আছে? অথবা আপনি প্রশ্ন করেন ছেলেটা কোথায় আছে? রুমে। তারপরে আমরা জানি ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে। তারপর হচ্ছে কোথা থেকে কোন দিকে, কোথা থেকে কোন দিকে। তারপর হচ্ছে কোথায়, কখন, কেন, কিভাবে, কার সাথে, কতক্ষণ, কতটুকু, কি পরিমাণ, কোথা থেকে কোন দিকে ইত্যাদি প্রশ্নগুলো একবার পাওয়া যায়। তাহলে কোন দিকে? চাঁদপুরের দিকে। কোথা থেকে, কার সাথে। তাহলে খেয়াল করে দেখেন এই যে প্রিপোজিশন নাউন সবগুলো প্রিপোজিশন ফ্রেজ কিনা কাজ করতেছে। ঠিক সেম। কখন শুরু হবে আমাদের ক্লাস? নভেম্বরে। কখন দিয়ে প্রশ্নগুলো একবার পাওয়া যায়, কখন দিয়ে প্রশ্নগুলো একবার পাওয়া যায়, কখন দিয়ে প্রশ্নগুলো একবার পাওয়া যায়। তাহলে আমাদের ক্লাস কখন শুরু হবে? নভেম্বরে। প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শুরু হয়েছে। ছেলেটা কোথায় আছে? তার মানে আমরা যেটা ফাইনালি বুঝতে পারলাম, অ্যাডভার্বিয়াল ফ্রেজের নিজস্ব কোনো চেহারা ঝাড় করে চলে। কি করে চলে? তার মানে প্রিপোজিশনাল ফ্রেজগুলাই যখন ওই যে এই সিস্টেমের মধ্যে পড়ে যায়, তখন সেটা কাজ করে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। না ভাই, অ্যাডভার্বিয়াল ফ্রেজ ক্লিয়ার হলে সবাই কমেন্টে লিখেন এ কে। এ কে আবার লিখেন না আকলিমা খাতুন মিয়া। এ মানে অ্যাডভার্বিয়াল, কে মানে ক্লিয়ার। এ মানে অ্যাডভার্বিয়াল, কে মানে ক্লিয়ার। স্যার সব এক্সাম্পলে ইসরাত কেন? ধরবে এটা কি ধরনের প্রশ্ন? আচ্ছা, এটার অবশ্য উত্তর আছে। এটার উত্তরটা হচ্ছে ওই 2020 সালে। হ্যাঁ, আমি অবশ্য একটু কৃতজ্ঞ টাইপের মানুষ, মানে কৃতজ্ঞতা আদায় করতে আমার ভালো লাগে। 2020 সালে করোনাকালীন সময় আমার একটা ব্যাচ ছিল, ওই ব্যাচে মানে এডমিশন স্টুডেন্ট বেশি ছিল। তো ওই ব্যাচে কিছু স্টুডেন্ট ছিল, আপনার একজনের নাম হচ্ছে ইসরাত, আর একজন হচ্ছে আপনার
ধরো জিনিয়া, হ্যাঁ জান্নাতুল জিনিয়া, আর একজনের নাম ছিল তাজমিন নাহার। এই স্টুডেন্ট গুলো হচ্ছে মানে আরে আমি যে ক্লাসগুলো করাইতাম ছেলেরা একটু ওবিডিয়েন্ট কম হয় এবং একটু ব্যস্ত থাকে খেলানো মাঠে, আর মেয়েরা একটু ঘরে বেশি থাকে। আপনারা আমি 4টা মেয়ের নাম কেন বলছি, আমি চাইলে একটাও তো বলতে পারতাম, দুষ্টু কোথাকার। আচ্ছা শোনেন না মিয়া, তো ওরা হচ্ছে আমি যে ক্লাস করাইতাম, বিশ্বাস করেন ভাই আমার, আরেকটা স্টুডেন্ট ছিল, তার নাম ছিল প্রমি, হ্যাঁ দূর আরেকটা, ওইটাও তো মেয়ে। আচ্ছা যাই হোক, শোনেন না, মানে কি করবো আমি বলেন, ওই আমাদের ব্যাচে বিশ্বাস করেন আমাদের 30,000 পেট বেচি স্টুডেন্ট, এর মধ্যে মোটামুটি ধরেন 29,500 হচ্ছে মেয়ে। কেন আমি শোনেন না, আমি বিসিএস কনফারেন্সে ময়মনসিং ক্লাস নিতে যেতাম, একদিন একটা ছেলে আসছে আর 7টা মেয়ে, এরপরের দিন একটাও ছেলে আসে না, সব মেয়ে। আমি বললাম বুঝলাম না কি রে ভাই, চাকরি তো ছেলেদের দরকার ন্যাচারালি, তাই না? বউরে কামাই করে খাওয়াবে, বাপ মারে আনতে, মানে তারা কি চিন্তা করছে যে আমার আরে গল্পগুলো করতে নিয়ে আসতে বলেন। আচ্ছা শোনেন না, ফ্যাক্ট হচ্ছে ওই স্টুডেন্টরা ওরা হচ্ছে মানে আমি যেই ক্লাস করাইতাম, ক্লাস করানোর সময় যে কথাগুলো বলতাম প্রত্যেকটা কথা ওরা খুব সুন্দর করে নোট করতো। বিলিভ মি, আর্টিকেলের উপরে 55 পেজ নোট করছে। কয় পেজ বলেন তো ভাইয়া? আরে ভাইয়া ওই আপনি ওই তো আমার কাছে নোটটা আছে, আমি দেখাবো একদিন আপনাদেরকে, মানে অনলাইনে যারা আছে তাদেরকে দেখানোর সুযোগ, কিন্তু আপনাদেরকে দেখাইতে পারবো। বিশ্বাস করেন ওই নোটটাও যদি আপনি মনোযোগ সহকারে পড়েন, আপনার ওই একটা ক্লাসে 29টা টপিক পড়ানো হয়েছিল। কয়টা টপিক বলেন? মানে গনছিলাম আর কি পরে। ওই ক্লাসটা ছিল 4 ঘন্টা। কয় ঘন্টা বলেন? মেইনলি ছিল আর্টিকেলের উপরে। ওই আর্টিকেল পড়াইতে গিয়ে ওই যে সব বিশ্লেষণ করছিলাম, ফ্রেজ ক্লজ, বুঝছেন না ভাই? প্রত্যেকটা ওয়ার্ড বিশ্লেষণ করে পড়াইছিলাম, প্রত্যেকটা ওয়ার্ড। এটা নাউন, এটা প্রোনাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, এটা এই ফ্রেজ, এটা এই ক্লজ, এটা ভয়েস, এটা নারেশন, এটা মানে সব বিশ্লেষণ করে পড়াইছিলাম। ওই যে আর্টিকেল যেটা পড়াই না আপনাদেরকে, ওই জিনিসটাই 4 ঘন্টা সময় নিয়েছিলাম, মানে লেগেছিল, এবং 55 পেজ নোট করছে ওরা। বিশ্বাস করেন মানে প্রত্যেকটা জিনিস নোট করতো আর কি, এত ওবিডিয়েন্ট ছিল। তো ওরা অনেক কাজ করে দিছে আর কি, আমার অনেক শিফট ইয়ে করে দিছে, এই জন্য ওদের নাম সব মানে ইচ্ছা করে আমি রাখছি, কৃতজ্ঞতা শুরু করে। এই হচ্ছে যাই হোক, তাহলে এটুকু তো ক্লিয়ার হলোর মতে। চলেন সামনে যাই। বলছি আমরা অ্যাডজেক্টিভ। আচ্ছা অ্যাডজেক্টিভ শুনলে মাথায় কাজ করে নাউনকে সাধারণত কি করে? মডিফাই। এটা মনে রাখতে। আচ্ছা অ্যাডজেক্টিভ ফ্রেজের একটা বেশি ওয়ার্ড যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তার নাম কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। একটা বেশি ওয়ার্ড অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম অ্যাডজেক্টিভ। যেমন ধরেন অ্যাডজেক্টিভ যেই কাজ করে, অ্যাডজেক্টিভ ফ্রেজ যেই কাজ করে, অ্যাডজেক্টিভ ক্লজও একই কাজ। তার মানে সবারই কাজ নাউনকে মডিফাই করা। কাকে মডিফাই করা? খুব মনোযোগ। অ্যাডজেক্টিভ ফ্রেজ কি রিপ্লেস করা যায়? বিশ্বাস করেন আজকে অ্যাডজেক্টিভ ফ্রেজ সম্পর্কে এমন কিছু তথ্য জানবেন, মানে কেউ যদি আগে ফ্রেজ পড়ে থাকেন যেগুলো হয়তো আগে জানতেন না, মানে ভালো লাগবে। ঠিক আছে ইনশাআল্লাহ, মনোযোগ। অ্যাডজেক্টিভ ফ্রেজের ছাড়া হইতে পারে 5 রকম। কয়রকম হবে? খুব মনোযোগ। 1 নাম্বার যারা নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজের লক্ষণ। নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ ফ্রেজের লক্ষণ। যেমন ধরেন আমি লিখলাম দা বয় অনেস্ট ইন হিজ ওয়ার্ক, অথবা দা অনেস্ট বয় ডট 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 লিখলাম না বাকিটা। আচ্ছা কোন বাক্যটা শুদ্ধ, দা বয় অনেস্ট নাকি দা অনেস্ট বয়? কে বলতে পারবে? দ্রুত দ্রুত কমেন্টে লিখেন কোন বাক্যটা শুদ্ধ ভাইয়া। এক্স্যাক্টলি, তাহলে এই বাক্যটা শুদ্ধ। এই বাক্যটা কি ভাইয়া? কিন্তু আনফরচুনেটলি দুইটাই শুদ্ধ এবং এটা বেশি স্মার্ট। দুইটাই শুদ্ধ এবং প্রথমটা কি ভাইয়া? বেশি। আবার বলেন, দুইটাই শুদ্ধ, প্রথমটা বেশি। তাহলে অনেস্ট বয় এটাও শুদ্ধ, দা বয় অনেস্ট এটাও শুদ্ধ। দুইটার মধ্যে এটা হচ্ছে বেশি স্মার্ট। এটা কি ভাইয়া? বেশি স্মার্ট। ঠিক আছে, ওকে যাই হোক। এখন ফ্যাক্ট হচ্ছে খেয়াল করে দেখেন, এটা নাউন আর এটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকলে কোন ফ্রেজের লক্ষণ? কথা বলেন না, কোন ফ্রেজের লক্ষণ? অ্যাডজেক্টিভ ফ্রেজ চেনার বড় বড় বা খুব সুন্দর দুইটা টেকনিক বলে দিব। একটা হচ্ছে ভাইয়া এটা একটা টেকনিক যে নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকবে। তাহলে দেখেন সাধারণত ভার্ব ফ্রেজে ভার্ব দিয়ে শুরু হয়, তাই না? প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হয়। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ কি দিয়ে শুরু হয়েছে? তোর মাথা এটা কি? আচ্ছা খুব মনোযোগ খেয়াল করেন না। তাহলে ভাইয়া নাউন প্লাস অ্যাডজেক্টিভ এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজের লক্ষণ। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজকে চাইলেই বাক্য থেকে বাদ দেওয়া। দেখেন তো আমি বাদ দিয়ে দেখাই বাক্য হয় কিনা, দেখেন তো। আরে ছেলেটা আমার ভাই, আমার ভাই সৎ হইলো, আমার ভাই অসৎ হইলো কি? অসৎ হইলো কি ভাই বাদ দিবেন? মানে এখানে লেখা আছে দা বয় অনেস্ট ইন হিজ ওয়ার্ক, যে ছেলেটা তার কাজকর্মে সৎ। কথার কথা কোন কারণে যদি সে অসৎ হয়, ভাই কি বাদ দেওয়া যাবে? ভাই আমার বলেন না, ভাই আমার স্বামী বলে ঠিকই হয়েছে, স্বামী আমার। তার মানে খেয়াল করে দেখেন, তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজকে বাক্য থেকে বাদ দেওয়া এটা একটা ক্লু। মনোযোগ প্লিজ। অ্যাডজেক্টিভ ফ্রেজকে বাক্য থেকে বাদ দেওয়া
এটা একটা লজিক, আর একটা লজিক হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকবে। নাউন প্লাস কি থাকবে? এটা একটা লজিক। আরেকটা লজিক হচ্ছে এই পৃথিবীর সব অ্যাডজেক্টিভ ফ্রেজকে অ্যাডজেক্টিভ ক্লজ বানানো যায়। এই কাজটা খুবই স্মার্ট, এবং এই কাজটা পারলে আপনার লেখা মানে ওই যে রিটেন প্যারাগ্রাফ লিখেন বা যে কোনো একটা ফোকাস রাইটিং লিখেন, এটার স্মার্টনেস অনেক গুণ বেড়ে যাবে। খুব মনোযোগ। তাহলে পৃথিবীর যে কোনো অ্যাডজেক্টিভ ফ্রেজকে অ্যাডজেক্টিভ ক্লজ বানানো, একটু সবাই বলেন না, পৃথিবীর যে কোনো অ্যাডজেক্টিভ ফ্রেজকে অ্যাডজেক্টিভ ক্লজ বানানো। আমরা জানি ক্লজে একটা কি লাগে? সাবজেক্ট লাগে, একটা কি লাগে? ভার্ব লাগে। আর ফ্রেজের সাবজেক্ট থাকে না, ভার্বও। খুব মনোযোগ দিন, হ্যাঁ, আমাদের সময় কম তো। আচ্ছা, খেয়াল করে দেখেন, তাহলে আমরা এটাকে ক্লজ বানাবো। তাহলে ক্লজ বানাইতে একটা সাবজেক্ট লাগবে, একটা কি লাগবে? একটু খেয়াল করে দেখেন, এই বয়ের সাবজেক্ট কি হু না হুইচ? তাহলে আমরা একটা সাবজেক্ট নিয়ে নিলাম, আর একটা ভার্ব লাগবে। তাহলে বয়ের ভার্বটা কি? এম, ইজ, আর কোনটা দিব? ইজ। তারপরে দেখেন যা আছে তাই লিখে দিব, অনেস্ট ইন হিজ ওয়ার্ক ডট 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 মাই ব্রাদার। তাহলে খেয়াল করে দেখেন এই অংশটুকু, এই যে এই অংশটুকু অনেস্ট ইন হিজ ওয়ার্ক, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। এটা কি হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। কেমনে? ওই যে নাউনের আগে নাউন আছে। সো মজার ব্যাপার হচ্ছে খেয়াল করে দেখেন অ্যাডজেক্টিভ ফ্রেজকে অ্যাডজেক্টিভ ক্লজ বানানো, এবং মজার ব্যাপার হচ্ছে পৃথিবীর সব অ্যাডজেক্টিভ ক্লজকে আবার অ্যাডজেক্টিভ ফ্রেজ বানানো যায়। অ্যাডজেক্টিভ ক্লজকে অ্যাডজেক্টিভ ফ্রেজ, তো অ্যাডজেক্টিভ ক্লজকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বানাইতে কিচ্ছু লাগে না, সাবজেক্ট কেটে দিলে ভার্ব কেটে দিলে হয়ে যায়। সাবজেক্ট কাটা ভার্ব, দেখেন সাবজেক্ট ভার্ব কেটে দিলে যা আছে তাই, মানে আগের মতো হয়ে গেছে। দেখেন অনেস্ট ইন হিজ ওয়ার্ক, অনেস্ট ইন হিজ, বুঝছেন কি না? অ্যাডজেক্টিভ ফ্রেজকে অ্যাডজেক্টিভ ক্লজ বানানো যায়, আবার অ্যাডজেক্টিভ ক্লজকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বানানো। অ্যাডজেক্টিভ ফ্রেজকে বাক্য থেকে বাদ দেওয়া যায়, অ্যাডজেক্টিভ ক্লজকে বাক্য থেকে বাদ দেওয়া যায়। দ্য বয় ইজ মাই ব্রাদার। বুঝছেন না? বোঝেন না? একটু খেয়াল করতে হবে, হ্যাঁ, মনোযোগ দিলে বুঝবেন এবং খুব ভালো লাগবে। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজকে অ্যাডজেক্টিভ ক্লজ বানানো, আবার ক্লজকে ফ্রেজ বানানো। ফ্রেজকে ক্লজ বানাইতে একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, আবার ক্লজকে ফ্রেজ বানাইতে সাবজেক্ট কাটা ভার্ব, আর কোনো কাজ নাই, এইটুকু কেটে দিলে হবে। এবং অ্যাডজেক্টিভ ফ্রেজকে বাক্য থেকে বাদ দেওয়া যায়, অ্যাডজেক্টিভ ক্লজকে বাক্য থেকে। তাহলে ভাই 1 নাম্বার চেহারাটা কি ক্লিয়ার আল্লাহর মতে? ওকে ফাইন। এইটা সবাই পারবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, পারবেন। দেখেন দা বুক, এটা ক্লজ বানান তো ভাইয়া। 1 নাম্বার হচ্ছে আপনারা বাদ দেওয়া ট্রাই করবেন, মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ কিনা সেটার জন্য প্রথমত দেখবেন নাউন প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্লাস, এটা একটা ক্লু দেখবেন, দেখলাম। তারপরে বাদ দেওয়া যায় কিনা দেখবেন। দ্য বুক ইজ অ্যাভেলেবল, মানে দ্য বুক ইজ নট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, বইটা বাজারে নেই, বইটা বাজারে বাদ দেওয়া যাচ্ছে, দুইটা। আর 3 নাম্বারটা ক্লজ বানানোর চেষ্টা করবেন। ক্লজ বানানো সহজ, কেমনে বানাবো দেখেন তো। কি দিব আমরা? এটা হুইচ, ইম্পর্টেন্ট ফর স্টুডেন্ট ডট ডট ডট। তাহলে কয়টা লজিক পেলাম আমরা? 3টা। কয়টা? নাউন প্লাস অ্যাডজেক্টিভ বাদ দেওয়া যাবে, ক্লজ বানানো যাবে। নাউন প্লাস অ্যাডজেক্টিভ বাদ দেওয়া যাবে, ক্লজ। এরপর বাকিগুলো আপনারা পারবেন ইনশাআল্লাহ। দেখেন এই যে 2 নাম্বার যারা নাউন প্লাস B3, নাউন প্লাস। মজার ব্যাপার হচ্ছে B3 ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, B3 ওয়ান কাইন্ড অফ। এই দেখেন দ্য নিউজ পাবলিশ ইয়েস্টারডে ওয়াজ নট ট্রু, প্রথম কাজ বাদ দিবেন। ওই বাদ দেওয়া যায় কিনা? সংবাদটা সত্য ছিল না, সংবাদটা সত্য ছিল না। 2 নাম্বার হচ্ছে আমাদের এই যে নাউন প্লাস B3 আছে, নাউন প্লাস কি 3 আছে। আর 3 নাম্বার হচ্ছে ক্লজ বানানো ট্রাই করব, দেখেন তো পারেন নাকি কেউ। এই গাদা হুইচ ইজ কি কইতে কইব আমার এখানে, বুঝছেন কিনা? এটা জাস্ট গাদা বললাম কেন? এটা একটু বুদ্ধি খাটাবেন, হালকা হালকা, বেশি না, হালকা একটু বুদ্ধি খাটাবেন। হুইচ ওয়াজ পাবলিশড ইয়েস্টারডে, হুইচ ওয়াজ পাবলিশড ইয়েস্টারডে, তারপরে ওয়াজ নট। বাস। তাহলে বাদ দেওয়া যায়, ক্লজ বানানো যায়, এবং নাউন প্লাস B3, নাউন প্লাস কি ঠিক আছে? ক্লিয়ার আল্লাহর মতে? এইভাবে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ পড়ছেন? সত্যি করে বলেন তো, রাগ করেন না। এইভাবে একটু পড়ছেন কখনো? এইভাবে চিন্তা করছেন? এই দেখেন আরেকটা দেখেন চেহারা, নাউন প্লাস ভার্ব আইএনজি, নাউন প্লাস, এবং মজার উপর হচ্ছে ভার্ব আইএনজি মানেও অ্যাডজেক্টিভ, ওই যে প্রেজেন্ট পার্টিসিপল। দেখেন তাহলে নাউন প্লাস ভার্ব আইএনজি আছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বাদ দেওয়া যায়। এই বাদ দেওয়া যায়। আরে ভাই আমার বোনে লাল শাড়ি পরবো না নীল শাড়ি পরবো, আপনারা তো নজর কিনলে এই মিয়া, মানে লাল শাড়ি পরলো আমার বোন, নীল শাড়ি পরলো আমার বোন, আমার বোন। আরে আপনার মন খারাপ করছেন কেন? আচ্ছা এখানে বউ লিখেন, দূর এটা আমার হ্যাঁ মন খারাপ করছে, বউ লিখেন অসুবিধা কি? তাহলে দ্য গার্ল ওয়ারিং লাল শাড়ি ইজ মাই বউ, সমস্যা কি ভাই? বুঝছেন তো আল্লাহর মতে? সেলার কমিস পড়লো তো বউ, তাই না? তাহলে যা পরে পড়ুক, কিন্তু তাহলে এটা বাদ দেওয়া যায় কিনা? আচ্ছা ক্লজ বানাইতে পারবেন? দেখি কে পারে। কি মন খারাপ কেন? আমার বড় ভাই গাল বলেন কি লাগে? আমার বড় লেডি কোন? আচ্ছা কইলাম লেডি, মন খারাপ করে কি লাগে? লেডি, লেডি গুড, হু ইজ ওয়্যারিং, মানে যে পরে আছে লাল শাড়ি, যে পরে আছে কি ভাইয়া? ইজ মাই সিস্টার, মানে তোমার একটা সিস্টার। হ্যাঁ কি সিস্টার মানে নি, এই তো মানে না, এই আমার বউ। তাহলে দ্য লেডি হু ইজ ওয়্যারিং শাড়ি ইজ মাই, আপনার বউ নেই, দূর।
আচ্ছা দেখেন এটা পারবেন বানাইতে? আচ্ছা মিলে কিনা দেখেন, বাদ দেওয়া যায় কিনা? কে গ্রামে গরিব আছে, শহরে নাই? তাহলে দেখেন তো হু আর এবং ওটার উপর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ কে আবার ফ্রেজ বানানো যায়, হু কাটা আর কাটা, তারপরে ওই যা আছে তাই থাকবে দেখেন, তাই না? বুঝতেছেন তো নাকি? সবাই সিস্টার হলে বউ হবে কি আদিন সাইমন দেখছেন, এই যে বেটা গো এমনই অবস্থা। আচ্ছা তারপর দেখেন ভাইয়া 4 নম্বর চেয়ারটা খুব মনোযোগ, নাউন প্লাস প্রিপোজিশন, নাউন প্লাস আছে আছে মিলে কিনা দেখেন না। 1 নম্বর হচ্ছে ওই যে এটা দেখবেন নাউন প্লাস প্রিপোজিশন মানে মিলে কিনা। তার 2 নম্বর হচ্ছে কি বাদ দিব, 2 নম্বর কাজ কি ভাইয়া? উইমেন কেম টু ডক্টর। আরে ভাই এই মহিলা ঘুমটা দিয়ে আসুক বলে না দিয়ে আসুক, আপনার সমস্যা কি? হ্যাঁ ডাক্তারের কাছে গেছে, এর সমস্যা দেখেই তো। তাহলে বুঝছেন তো ভাইয়ের কথা, মানে এটা বাদ দিলেও বাক্য হবে। বুঝছেন তো ভাইয়ের কথাটা? সবাই কি ঘুমটা দিয়ে যায় ডাক্তারের কাছে, তাই না? তো যাই হোক, তাহলে এই উইমেন কেম টু দা ডক্টর এবং এটাকেও চাইলে ক্লজ বানানো যাবে, এ উইমেন হু ইজ উইথ আ বেল। বেল মানে ঘুমটা, বেল মানে কি ভাইয়া? বা চাদর পরিয়ে দেয় এরকম কিছু, তাহলে ক্লজ বানানো যায়। আবার চাইলে আগের মতো হয়ে যাবে, দেখেন বুঝছে কিনা? এগুলো পারবেন? দেখেন তো এটা পারেন নাকি? এটা পারবেন এটাকে? এন্ড মিলে কিনা? নাউন প্লাস প্রিপোজিশন মিলে কিনা? ওই যে প্রিপোজিশনাল ফ্রেজের আগে নাউন আছে, ওইটা তো আগে পড়ছিলাম আমরা। এবং দেখেন এটাকে ক্লজ বানানো যায়, দা ওল্ড ম্যান হু ইজ ইন দা রুম। তার মানে যেই লোকটা মানে রুমে আছে সে আমার দাদা। বাইরে থাকলে কি অদাদা হয়ে যাবে না দাদা? তো দাদা দাদা এটা না থাকলে বাক্য হবে, ভিতরে থাকো বাইরে থাকো দাদা আমার। এটা পারবেন? এটা ক্লজ বানাইতে পারবেন? এটা বাদ দেওয়া যায়, বাদ দেওয়া যায়। দা বয় হু ইজ উইথ ইউলু ব্যাগ মানে হলুদ ব্যাগ ওয়ালা, হলুদ ব্যাগ বললাম না, ক্লজ বানাইতে পারলে আপনার স্মার্টনেস বাড়বে, আপনি বাক্যকে ঘুরে ঘুরে লিখতে পারবেন সুন্দর করে। আচ্ছা ফাইনালি দেখেন এটা 5 নাম্বার চেয়ারটা হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ এন্ড প্লাস অ্যাডজেক্টিভ। যেমন ধরেন দেয়ার ইজ নো রুল হার্ড এন্ড ফাস্ট ইন ক্রিকেট। দেখেন এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ ডট ডট মিলে কিনা? সূত্র কিন্তু মিলছে এক। চাইলে দেখেন বাদ দেওয়া যায় কিনা, তাই না? এবং এটাকে ক্লজ বানানো যাবে, কি বানানো যাবে? দেয়ার ইজ নো রুল হুইচ ইজ হার্ড এন্ড ফাস্ট। হার্ড এন্ড মানে হার্ড এন্ড ফাস্ট মানে ধরা বাঁধা, ধরা মানে ক্রিকেটে তেমন ধরা বাঁধা কোনো রুল নাই, বলতে গেলে কোনো ক্রিকেটে তেমন কোনো রুল নাই, কথার কথা। ভাই অ্যাডজেক্টিভ ক্লজ কি ফ্রেজ কি পারবো ইনশাআল্লাহ? গুড। ফাইনালি 10 নাম্বার হচ্ছে ভাই পার্টিসিপল ফ্রেজ। কয় নম্বরে? 10 নম্বর। এবং মজার পর হচ্ছে 10 নম্বরের পার্টিসিপল ফ্রেজ পড়তে গিয়ে আমাদের ইংলিশ গ্রামারের পুরো একটা টপিক শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। মানে পার্টিসিপল ফ্রেজও পড়া হবে, সাথে গ্রামারে আরেকটা টপিক আছে, মানে পুরো একটা টপিক শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। সেই টপিকের নাম হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং নাম শুনছেন? ড্যাংলিং, আবার বলেন ড্যাংলিং। এই দেখেন খুব খেয়াল করেন, এখানে 5টা কথা শিখবো আমরা। 5টা কথা, এই 5টা কথা দিয়ে পৃথিবীর যে কোনো পার্টিসিপল ফ্রেজও বের করতে পারবেন। আর হচ্ছে আপনি ওই যে ড্যাংলিং মডিফায়ারও শেষ হয়ে যাবে। যেমন ধরেন একটা বাক্যে 2টা অংশ থাকবে, একটা বাক্যের খুব মনোযোগ এবং মজার পরে সেগুলো মুখস্থ করার দরকার নেই, আমরা দেখে দেখে বলতে পারবো একটু পরে। প্রথমে একবার শুধু আমার সাথে বলেন, একটা বাক্যের কয়টা অংশ থাকবে? প্রথম অংশের পরে প্রথম অংশে সাবজেক্ট, সাবজেক্ট যদি না থাকে বাক্য কি হয়? তো সাবজেক্ট কই থাকবে? সাবজেক্ট তো লাগবেই। এক্স্যাক্টলি, সাবজেক্ট থাকবে দ্বিতীয় বাক্যের শুরুতে, সাবজেক্ট থাকবে দ্বিতীয় বাক্যের। বুঝছেন তো ভাইয়ের কথা? আমরা যেহেতু বললাম 2টা অংশ থাকবে একটা বাক্যের, তো প্রথম অংশে সাবজেক্ট না, সাবজেক্ট ছাড়া তো বাক্য হবে না, সাবজেক্ট তো লাগবে। তো সাবজেক্ট কই থাকবে? দ্বিতীয় বাক্যে। কিন্তু দ্বিতীয় বাক্যের কোথা থাকবে? শুরুতে থাকবে, দ্বিতীয় বাক্যের। এই 5টা কথা পারলে আপনি একটা টপিক আছে ড্যাংলিং মডিফায়ার, এই পুরোটা টপিক শেষ। এই টপিকের যত প্রশ্ন আছে সব আনসার করতে পারবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আর সাথে পার্টিসিপল ফ্রেজও শেষ হয়ে যাবে। এখন আমরা একটু প্রমাণ দেখি, একটা বাক্যের কয়টা অংশ আছে দেখে দেখে। এখন আর মুখস্থ দরকার নেই, দেখে দেখে একটা বাক্যের কয়টা অংশ আছে? প্রথম অংশের পরে কমা আছে, বলেন আছে, কমা আছে, আছে। প্রথম অংশে ভার্ব আইএনজি আছে, আছে। প্রথম অংশে সাবজেক্ট আছে, ধরো কে সাবজেক্ট নাই তো, while going to the class সাবজেক্ট নাই, মানে কে স্কুলে যায়, এই যে ক্লাসে যায়, এটা কি আছে? কেউ কে ক্লাসে যায় সেটা এখানে নাই। তাহলে যে ক্লাসে যায় সে কোথায় থাকবে? দ্বিতীয় বাক্যের।
তাহলে while going to the class I was beaten by a snake। তো যাই হোক এখানে ফ্যাক্ট হচ্ছে আমি আবার বলছি খুব মনোযোগ, একটা বাক্যের কয়টা অংশ আছে? প্রথম অংশের পরে কি আছে? কমা আছে স্যার, প্রথম অংশে কি আছে? আর্মের সাথে আইটেম স্যার, প্রথম অংশে সাবজেক্ট, নাই স্যার, সাবজেক্ট আছে দ্বিবচন। এই পাঁচটা কথা মিলে গেলে প্রথম অংশের যে ভার্ব আইএনজি যুক্ত অংশটা, ভার্ব আইএনজি থেকে কমার আগ পর্যন্ত, ভার্ব আইএনজি থেকে কমার আবার ভার্ব আইএনজি থেকে কমার, এই পুরোটা নাম হয়ে গেল পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল প্রেস, এবং এই পুরোটা নাম হয়ে যাবে ড্যাংলি মডিফায়ার। পুরোটা নাম কি ভাই? ড্যাংলি মডিফায়ার, মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখেন কয়েকটা উদাহরণ দিই তাহলে কলেজে ঢুকে যাবে একদম। একটা বাক্যের কয়টা অংশ আছে? প্রথম অংশের পরে কমা আছে স্যার, আছে, প্রথম অংশে ভার্ব আইএনজি, প্রথম অংশে সাবজেক্ট, নাই স্যার, কে নক করছে সে কি আছে? না স্যার, তাহলে দ্বিতীয় বাক্যের শুরুতে আছে, কোথায় আছে? দ্বিতীয় সব মিলে গেলে এই ভার্ব আইএনজি যুক্ত অংশটার নাম কি হয়ে গেল? পার্টিসিপল। প্রেস, পার্টিসিপল কি ভাই? প্রেস, দেখেন মিলে কিনা এটা একটু দেখেন। একটা বাক্যের কয়টা অংশ আছে? প্রথম অংশ পরে কি আছে? প্রথম অংশে ভার্ব আইএনজি, প্রথম অংশে সাবজেক্ট, সাবজেক্ট আছে দ্বিতীয় বাক্যের। পাঁচটা কথা মিলে গেলে এই ভার্ব আইএনজি যুক্ত অংশটার নাম কি হয়ে যাবে? স্যার, পার্টিসিপল, এবং পার্টিসিপল। আরেকটা মজার জিনিস বলে দেই, সেটা হচ্ছে শুধু ভার্ব আইএনজি যুক্ত যে ওয়ার্ডটা এটা পার্টিসিপল, এটা জিরান না কিন্তু আবার। শুধু ভার্ব আইএনজি যুক্ত যে ওয়ার্ডটা এটা পার্টিসিপল। বুঝছেন না বুঝেন নাই? তাহলে আমরা পার্টিসিপল শিখলাম, পার্টিসিপল ফ্রেজ শিখলাম, ড্যাংলি মডিফায়ারও শিখে ফেললাম। আমি আবার বলছি পুরো অংশটার নাম পার্টিসিপল ফ্রেজ, কিন্তু শুধু ভার্ব আইএনজি যুক্ত যে ওয়ার্ডটা এটা জিরান না পার্টিসিপল, জিরান না পার্টিসিপল। পার্টিসিপল স্যার, তারপর দেখেন একটা বাক্যের কয়টা অংশ আছে? দুইটা অংশ আছে স্যার, প্রথম অংশের পরে কমা, আছে স্যার, প্রথম অংশে ভার্ব আইএনজি, আছে স্যার, প্রথম অংশে সাবজেক্ট, নাই স্যার, সাবজেক্ট আছে দ্বিবচন। এই সব কথা মিলে গেলে প্রথম অংশের পুরো অংশটার নাম, পার্টিসিপল প্রেস, আর শুধু ভার্ব আইএনজি যুক্ত ওয়ার্ডটার নাম। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? শিওর? বলেন সারা জীবনে সেরা ক্লাস পাইছেন? পারবো? হ্যাঁ ভুল হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি 10 প্রকার, যদিও বেশ অনেকগুলো প্রকার, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা খুব সহজ করে শিখে ফেললাম। আশা করা যায় এই জিনিসগুলো যদি একটু প্র্যাকটিস করেন, বাকি ইংরেজিটা আমি সলভ করে দিই। আচ্ছা সলভ করে দেন। শুনেন না, আপনাদের কাছে অনুরোধ, শুনেন একটা কাজ করেন, বাসায় গিয়ে একটু সলভ করেন প্লিজ। সলভ করার পরে যদি দেখেন যে কথা 100টা সলভ করছেন, আপনি মোটামুটি কথা 100টাই পারেন, ভালো লাগবে না খারাপ লাগবে? যদি 90টাও পারেন ভালো লাগবে না ইনশাআল্লাহ। এজন্য প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু হয়েছে, না করলে কিন্তু বুঝতে পারবেন না যে আসলে এই ক্লাসে তার উপকার হইলো কি না। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই প্র্যাকটিস করবো তো ইনশাআল্লাহ? যন্ত্র নাই, চার্জ নাই। যন্ত্র চার্জ নাই। মারিয়া সুলতানা বলছে ইনশাআল্লাহ। হাবিবা আক্তার বৃষ্টি, তারপরকে রুকসানা না ইয়া হাবিবি না কি আয়া শুনালো মোর আজানের ধ্বনি। বাহ, ও স্যার ইয়াটা দেওয়ার কথা ছিল স্যার, আমি ফ্রেশ ক্লোজ ভয় পাইতাম, এখন ক্লাস করে ইজি লাগছে। গুড। স্যার হুম, স্যার ওই স্লাইডটা দেওয়ার কথা ছিল, আচ্ছা এক্সেলারটা দিব না এখন। আগে যারা অনলাইনে ক্লাস করলেন বলেন ক্লাস কেমন লাগলো, আর আপনারা বলেন ক্লাস কেমন লাগছে? ভালো লাগছে? আচ্ছা সবাই একটু কমেন্ট করে জানান ক্লাসটা কেমন লাগলো। আচ্ছা আমরা এইভাবে যদি সহজভাবে ইংরেজিটা শিখি ভালো হবে না? কারণ ইংরেজি এমনি একটা কি কঠিন, আমাদের মাতৃভাষা না, কিন্তু আমাদের মাতৃভাষা বাংলা। বাংলায় আমরা অনেক ভুল করি, সেখানে ইংরেজিতে অনেক দূরের ব্যাপার, অনেক ইংরেজিতে আমরা ভয় পাই, তাই তো? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। আমাদের সালাউদ্দিন বলছে স্যার আলহামদুলিল্লাহ ভালো লাগছে, সাব্বির হোসেন লাগছে বেস্ট, ভেরি গুড। আমিন আকন বলছে আলহামদুলিল্লাহ খুব ভালো, আফরিন জাহান আলহামদুলিল্লাহ খুব ভালো, গুড। স্যার হাউ ক্যান আই টেক এডমিশন? হুমায়ুন আহমেদ বলছে যে হ্যাঁ স্যার হাউ ক্যান আই টেক এডমিশন 01755072190। ঠিক আছে, আপনারা যারা 47তম BCS যারা ঘরে বসে অনলাইনে করতে চান তাদের জন্য আমরা এই কোর্সটা রেখেছি মাত্র 4000 টাকা। ঠিক আছে, আর যাদের আর্থিক সমস্যা আছে তারা 3500 টাকা দিতে পারবেন, আর এর সাথে কিন্তু 144টা হাইলাইটস কিন্তু পাবেন। ওকে স্যার ক্লাস কি প্রতিদিন লাইভ করবেন? প্রতিদিন আমাদের কখনো, এটা তো আমাদের আসলে পেইড বেজের ক্লাস তাই না? আমাদের পেইড বেজের ক্লাস যারা ভর্তি স্টুডেন্ট তাদের জন্য ক্লাসটা ছিল, এটা সাইদুল স্যার হঠাৎ উন্মুক্ত করে দিল। মাঝে মাঝে আমরা কিছু বেসিক ক্লাস আপনাদের উন্মুক্ত করে দিই, পেইড বেজের ক্লাস। আর এমনি প্রতিদিন রাত 10টায় তো আমাদের একটা ক্লাস থাকে উন্মুক্ত, অর্থাৎ বিগত সালের প্রশ্ন উত্তর পর্ব, বিগত সালের বিসিএস পরীক্ষার প্রশ্ন এবং বিগত সালের 10 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষার প্রশ্ন, নিবন্ধন, প্রাইমারি, এই চাকরিগুলো তো আমরা বিগত সালের প্রশ্নগুলো সলভ দিয়ে থাকি প্রতিদিন রাত
10টায়। আর আমাদের ইউটিউব চ্যানেল জব মেডিসিন লিখে সার্চ দিবেন, সেখানে আপনারা বিভিন্ন ক্লাস কিন্তু পাবেন, সব সাবজেক্টের ক্লাস পাবেন। আমি শীর্ষাংশ পেলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো, বাহ। এরপরে দেখি আলহামদুলিল্লাহ অসাধারণ ক্লাস, অসাধারণ ক্লাস। আসলে আমাদের সাইদুল স্যারের ক্লাস যারা একবার করে তারা আবার কিন্তু করতে চায়, তাই তো স্যার? অনলাইন ক্লাসগুলো রাতে দিন আগের মতো করে, আমরা যারা চাকরি করি তাদের জন্য। আচ্ছা সালেহদ্দিন, যারা ফ্রি ক্লাসটা আমরা 10টায় দিই, আর 10 থেকে 20তম গ্রেডের ক্লাস আমরা সকালে নতুন একটা ব্যাচ রান করতেছি। এটা আমরা কিন্তু একটা জরিপ দিয়েছি, যে এই সকাল 8টায়, 9টায়, 10টায়, 11টায়, যখন আপনারা বেশি যারা যে টাইমটা বলবেন ওই টাইমে আমরা নতুন আরেকটা ব্যাচ রান করব। আর এখন যে ব্যাচটা চালু হচ্ছে এটা হলো সন্ধ্যা 7টায়। আচ্ছা দেখি আর কোনো স্যার, আমি পরীক্ষার লিঙ্ক পাই না, পরীক্ষা দিতে পারতেছি না, আপনি আমার অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করুন। স্যার কোর্স ফি কত? আচ্ছা বিসিএসসি কোর্সে বলে দিলাম 4000 টাকা, আর যাদের আর্থিক সমস্যা আছে তারা আপনি 3500 টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে করতে পারবেন। আর যারা 10 থেকে 20তম গ্রেড, এই যে যারা একটা খুব তাড়াতাড়ি যারা একটা চাকরি পেতে চান, খুব কম পরিশ্রম করে খুব কম সহজে যারা একটা চাকরি পেতে, তাদের জন্য 10 থেকে 20তম গ্রেড। আর এটার কোর্স ফি হলো আমাদের 2200 টাকা ছিল, এটা আমরা 1950 টাকা করে দিয়েছি, ওকে। আর যারা আমাদের কোনো না কোনো কোর্সে ভর্তি ছিলেন তাদের জন্য এটা 1650 টাকা, ঠিক আছে। এই কোর্সটা, এবং এর সাথেও কিন্তু 4টা হাইলাইটস কিন্তু আছে, এবং এই হাইলাইটস আমরা কুরিয়ারে আপনাদেরকে পাঠিয়ে দেবো। আর কি লিখছে স্যার, 140টা হাইলাইটস কবে দিবেন? একটু ওয়েট করেন, কেবল তো পরীক্ষা হয়ে গেল, পরীক্ষা প্রশ্ন অ্যাড হোক, আমাদের নতুন এডিশন দিয়ে দিচ্ছি আপনাদেরকে। স্যার আমি ইংলিশ করতে চাই, ইংলিশ একই জিনিস স্যার, স্যার আপনি খুব রোমান্টিক, আমি রোমান্টিক কবে? এটা কোনো কথা? আচ্ছা লিখছেন পেড ব্যাচের ক্লাস? না না না, এই মাঝে মাঝে আমার অনেকে নাকি জায়েদ খানের মতো মনে হয়, বুঝলেন না? আচ্ছা দেখি আলহামদুলিল্লাহ ভালো। আর কার কোনো প্রশ্ন থাকলে একটু করেন। হ্যাঁ প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন অনেকক্ষণ, কারণ এখন কিন্তু অনেক জায়গায় বিদ্যুৎ থাকে না, লাইভ ক্লাস করতে অনেক কষ্ট হয়ে যায়, বিদ্যুৎ থাকে না, ওয়াইফাই থাকে না, এজন্য ক্লাস করতে কষ্ট। আর রাস্তার অবস্থা খুবই খারাপ, একদম উত্তপ্ত শহর, বাইরে আমরা প্রয়োজন ছাড়া বেরই হব না। এই যে সবাই আসলে আমাদের একটু বৃষ্টির দরকার এখন, তাই আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া কোনো গতি নেই, যেহেতু আমরা গাছ লাগাইনি। লিসেন গুড। আর যারা মনে করতেছেন যে আপনারা প্রাইমারি অ্যাডভান্স কোর্সটা করবেন অথবা 19তম নিবন্ধন করবেন, প্রাইমারি অ্যাডভান্স যদি কেউ করতে চান, প্রাইমারি অ্যাডভান্স কোর্স যারা নতুন কোর্স, এটা হলো 6 মাস মেয়াদি, এটা কোর্স হলো আমাদের 2200 টাকা। প্রত্যেকটা কোর্সের সাথে কিন্তু বই ফ্রি, আপনাদের বাজারে কোনো ধরনের বই কিনতে হবে না, ঠিক আছে। 19তম নিবন্ধন অ্যাডভান্স কোর্স, এটাও কিন্তু 2200 টাকা, ওকে। আমাদের কোনো কোর্সের জন্য কোনো বাজার থেকে কোনো গাইড বই কিনতে হয় না, ওকে। স্যার আমি অনার্স তৃতীয় বছর শেষ করলাম, কিভাবে শুরু করতে পারি? ইবনুল সিরাজি আপনার জন্য বেস্ট, 47 বিসিএস। আপনি এই নাম্বারে কল দিয়ে আপনি পরামর্শ নিন। আচ্ছা একজন লিখছে, মহিউদ্দিন লিখছে স্যার জব মেডিসিন কাছে সুস্থ হচ্ছে, বা আপনি অসুস্থ ছিলেন। আচ্ছা ইসমাইল লিখছে স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ক্লাসের পরীক্ষা হবে? হ্যাঁ পরীক্ষা হবে। স্যার ক্লাসগুলো কি পরে করা যাবে? হ্যাঁ আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকে, পরে করা যাবে। আর আমাদের মিরপুর 10-এ হেড অফিসে আপনারা সরাসরি অফলাইনে ক্লাসগুলো করতে পারবেন। সারা বাংলাদেশ আমাদের যে অফলাইন শাখাগুলো আছে সেখানে কিন্তু আপনি অফলাইন ক্লাসগুলো করতে পারবেন, ওকে। আর কার কোনো প্রশ্ন আছে? যাই হোক অনেকে ঘুম পাচ্ছে জানি, 3টার সময় ক্লাস করা খুবই কষ্ট, অনেকে ঘুম পাচ্ছে। সবাই একটা হালকা ঠান্ডার উপরে কি ঘুম দিয়ে দেন, কেউ গাছতলায়, কেউ বাসতলায়, কেউ ফ্লোরে, তাই তো, কেউ ধান খেতে, কেউ পাট খেতে, যে যেখানে পারে একটা ঘুম দিয়ে দিন, ঠিক আছে, ওকে। আল্লাহ হাফেজ। সমাস পরীক্ষা চলতেছে, সমাস